নিজের বড় বোনের রিজেক্ট করা পুরুষের নামই শেষ পর্যন্ত কবুল করতে হলো ইনায়াতকে। আর সেই পুরুষটি সাধারণ কেউ নয়, স্বয়ং মিস্টার ল্যান্ড আওয়াজ অ্যাশ, যিনি কিনা আবার ইনায়াতের ইউনিভার্সিটির করা ইমিউনোলজির প্রফেসর। তার বোনের সাথে আয়াজের বিয়ের আয়োজন যখন প্রায় সম্পূর্ণ, তখনই ইনায়াত এর বড় বোন ফ্রেয়া হঠাৎ করে পালিয়ে যায় অস্ট্রেলিয়ায়। তার সাফ কথা, সে নাকি এই বিয়ে করবে না। রয়্যাল শেক ভেঙে সে সম্পূর্ণ স্বাধীনতাভাবে বাঁচতে চায়। কিন্তু ফ্রেয়া বেশ চমৎকারী ছিল। দুজন দুজনের প্রতি রীতিমতো আকৃষ্ট। বলতে গেলে একটাই রোমান্টিক রিলেশনশিপে ছিল তারা। দুই পরিবারের মধ্যে একটা স্ট্রং, প্র্যাকটিক্যাল এবং সোশ্যাল বন্ড তৈরি করতে এই জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করা হয়। কিন্তু ফ্রেয়া এই হঠাৎ নেওয়ার সিদ্ধান্ত পুরো রয়্যাল ফ্যামিলিতে শুরু হয় তোলপাড়। পরিবারের সম্মান বাঁচাতে ইনায়াতের বাবা মিস্টার ব্যারন ইভান কড়া নির্দেশ দেন। ফ্রেয়া বদলে ইনায়াতকে এ বিয়ে দায়ভার নিতে হয়। বাবার এই নির্মাণ আদেশের ওপর কথা বলার কোনো অধিকারই ইনায়াতের নেই। রয়্যাল ফ্যামিলিতে জন্ম নিলেও ইনায়াতের জীবনটা কেমন রূপকথার মতো নয়। তার পজিশন একজন সাধারণ কমনাজের চেয়েও শোচনীয়। রয়্যাল ট্র্যাডিশন অনুযায়ী মিস্টার ইভানের একাধিক স্ত্রী রয়েছে। মেইন ওয়াইফ বাদে বাকিরা হলো কনকিউবান। ইনায়াত এবং তার যমজ ভাই ইভান হলো কনকিউবানের সন্তান। রয়্যাল রক্ত তাদের শরীরেও বইছে। কিন্তু ফ্রে বা মেইন ওয়াইফের অন্যান্য ছেলেমেয়েরা যেমন রাজকীয় দাপট, আট্রেশন বা পরিবারের ভালোবাসা পায়, ইনায়াত আর ইভানের কপালে তার এক ফোঁটাও জোটে নাই। পুরোটা জীবন তারা শুধু অবহেলা আর বঞ্চনাতেই পার করেছে। আর আজ ভাগ্যের নির্মাণ পরিহাসে সেই আজীবন অবহেলিত মেয়েটাকেই ফ্যামিলির প্রেস্টিজ বাঁচাতে পাঠ করতে হচ্ছে। এইদিকে রয়্যাল ফ্যামিলি এই জটিল পলিটিক্স, অন্যদিকে নিজের কড়া প্রফেসরের সাথে স্বামী স্ত্রী এক অদ্ভুত অনাকাঙ্ক্ষিত সম্পর্কে। শুধু সব মিলিয়ে ইনায়াতের জীবন এক অনিচ্ছ গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে। বিয়েটা তো শেষমেশ হয়ে গেছে। রয়্যাল ওয়েল নিয়ে সব গ্রাজুয়েশন আর জাঁকজমক শেষ। যখন বাসর ঘরে স্টাফ নাইট স্পেস করা, তখন ইনায়াতের জায়গা হচ্ছে আশ কায়েসের আয়োজন ঘরে, লাগেজের ব্যালকনি এক অন্ধকার কোণে। বিছানার বউ সেজে নিশ্চুপ বসেছিল ইনায়াত। তখনই আয়াজ ঘরে ঢুকে কোনো বাক্যবায় না করে চমক আক্রোশে শক্ত করে চেপে ধরে ইনায়াতের কবজি। অন্যর হাতটা প্রায় পিষে ফেলার মতো অবস্থা। এক প্রকার টেনে হিঁচড়েই তাকে অন্ধকারে ব্যালকনিতে এনে দাঁড় করায় সে। আজে বাজে চোখ মুখে তখন তীব্র ঘৃণা আর ক্ষোভে আগুন জ্বলছে। দাঁতে দাঁত চেপে আওয়াজ বলে ওঠে, তুমি আর তোমার ফ্যামিলি নোংরা গেম খেলেছো আমার সঙ্গে। তোমার ট্রাস্ট যা আমার সাথে, আমার লেভেলে তুমি। তোমার বড় বোন ফ্রেয়া আমাকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়েছে। ইমোশনালি ম্যানিপুলেশন করে এই বিয়েটা ঠিক করেছে। আর সবটা করেছে যাতে তোমার মতো এক কনকিউবাইন এর মেয়েকে আমাদের রয়্যাল ফ্যামিলিতে ঢুকে দিতে পারে। ফ্রেয়া তো মিসেস ফ্রেয়াই মেয়ে, তার যে কোনো রয়্যাল ফ্যামিলিতে অনায়াসেই বিয়ে হবে। কিন্তু তোমার তো কোনো পরিচয় নেই, তোমার তো রয়্যাল ফ্যামিলি বিয়ে হবে না। তাই তোমার এই সস্তা চালকটা আমার সাথে খেললে। তাহলে ভালো করে শুনে রাখো, তুমিও আমার কনকিউবাইন হয়েই থাকবে। কনকিউবাইনদের তবু মানুষ দয়া করে, সম্মান দেয়, স্পর্শ করে, ভালোবাসা দেয়। আমি তোমাকে এর কানাকড়িও দেব না। নিজের ইচ্ছে রয়্যাল ফ্যামিলিতে নির্যাতিত হয়ে এসেছো, তাই না? এরা আমি বের করব তোমার এই বিয়ের স্বাদ। ইনায়ার বরফের মতো স্থির হয়ে দাঁড়িয়ে সব শোনে। এসব পলিটিক্স আর চক্রান্তের বিন্দু বিসর্জন সে জানে না। আয়াজ শব্দে বেলকুনির স্লাইডিং ডোরটা বন্ধ করে দেয়। ভেতর থেকে লক করে দিয়ে রুমের লাইটটা অফ করে চলে যায়। অন্ধকারে ব্যালকনির ফ্লোরে নীরব হয়ে বসে থাকেন ইনায়াত। আয়াজের এই আরোগ্যান্ট বিহেভিয়ার, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, এসব তো তার জন্য নতুন কিছু না। এই রয়্যাল সোসাইটির
নোংরামি তার নিত্যসঙ্গী। এসব আর তার নতুন করে মন খারাপ হয় না। আয়াজের রয়্যাল ব্লাড দাপট তো তার থাকবেই। সে কীভাবে ইনায়াতের মতো একটা মেয়ের নিজের স্ত্রী হিসেবে সহজে মেনে নেবে? ইনায়াত খুব ভালো করে জানতো এমন কিছুই হতে চলেছে। তার কপালের দুঃখ তো এত সহজেই মোছে না। তবে এই বদ্ধ ব্যালকনিতে চুপচাপ বসে থাকতে ইনায়াতের একদমই ভালো লাগে না। বিয়ের সেই কয়েক কেজি ওজনের ভারী ব্রাইডাল ড্রেসটা সে আগের বদলে একটা কমফোর্টেবল ক্যাজুয়াল আউটফিট করে নিয়ে এসেছে, যা এই একটা স্মার্ট কাজ অন্যত সে করেছে। ইনায়াত আবার আড়ালে একজন জুনিয়র অনার্টিস্ট এজেন্ট, এই সত্যটা কেউ জানে না। যেহেতু তারা 2 বছর ধরে মূল রয়্যাল প্যাটের থেকে আলাদা একটা সাধারণ বাড়িতে থাকে, তাই কারো জানার কথাও নয়। বাবা শুধু মাসে মাসে তাদের সারভাইজ করার মতো খরচটুকু দেয়। ফ্রেমার মা, মিসেস ফ্লোরা নিজের ইগো আর জেদের কারণে তাদের রয়্যাল প্যালেসের মাথায় গোঁজার ঠাঁই দেয়নি। অযথা ইমোশনাল হয়ে বসে না থেকে ইনায়াত ব্যালকনির রেলিং টপকায়। তারপর পাশের পাইন বে অত্যন্ত সাবলীল আর প্রফেশনাল মুভমেন্ট নিয়ে গার্ড ল্যান্ড করে সে। স্বামী তাকে স্ত্রী হিসেবে মানছে না বলে সে সাধারণ মেয়েদের মতো ডুকরে কাঁদবে না। ইনায়াত মোটেও তেমন মেয়ে না। না মানলে না মানুক, যা ইচ্ছে হোক। এসব ফালতু কারণে ইমোশনাল ব্রেকআউট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আওয়াজ, মাত্র একদিনের পরিচয় তার ছুড়ে দেওয়া অপমানের ইনায়াত কষ্ট পাবে কেন? চারদিকে আবহাওয়ার ক্রমশ ভারী হয়ে আসছে। মনে হচ্ছে ভয়ঙ্কর একটা তুফান ধেয়ে আসছে আশ কালারের দিকে। সা সা করে বইতে শুরু করেছে শীতল বাতাস। ইনায়াত ধীরে পায়ে বিশাল গার্ডদের হাঁটতে থাকে। খোলা মুক্ত বাতাসে বুক ভরে দীর্ঘশ্বাস নেয় সে। ঘুটঘুটে অন্ধকার জোনাকি পোকারা লাইটের মতো জ্বলছে, আর ইনায়াত আনমনে সেগুলো পিছু পিছু হাঁটছে। চারদিকে নাম না জানা রাতের এক্সট্রে ফুটে মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়েছে বাতাসে। প্রশান্তিতে ঝড়ের পূর্বাভাস ঝুঁকে নিয়ে অন্ধকারের মাঝেই নিজের স্বাধীন ছন্দে পায়চারি করতে থাকে ইনায়াত। আজ রাত রাগে অন্ধ হয়ে ঘরের সমস্ত দামি জিনিসপত্র চুরমার করে ফেলেছে। ভাঙা কাঁচের টুকরো, তার নিজের হাতও খানিকটা কেটে রক্ত ঝরেছে। কিন্তু সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। তা তার ফ্রেয়ার পছন্দ ছিল। ফ্রেয়া যথেষ্ট ইন্টেলিজেন্ট আর ম্যাচিওর। অ্যাশ রয়্যাল ফ্যামিলির ক্রাউন প্রিন্স হিসেবে আওয়াজ সবসময় একজন পারফেক্ট ওয়াইফ চেয়েছিল। কিন্তু এখন এসব কি হচ্ছে? তার নিজের বয়স 31, আর তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে মাত্র 20 বছরের এক আনম্যাচিওর বাচ্চাকে। সবচেয়ে বড় কথা, মেয়েটা কোনো স্ট্যাটাস নেই। একজন কনকিউবানের মেয়ে বিয়ে করতে হলো তাকে। সিরিয়াসলি, তার ক্লাস আর রয়্যাল প্রেস্টিজ আজ কোথায় গিয়ে ঠেকালো? এসব ভাবতে ভাবতেই নিজের রক্তাক্ত হাতে কোনো মতে একটা ব্যান্ডেজ জড়িয়ে আওয়াজ বেলকুনির দরজা খোলে। ইনায়াত কি করেছে দেখার জন্য উকি দেয় সে। কিন্তু ইনায়াত কোথায়? ব্যালকনিতে তো কেউ নেই। মেয়েটার দুঃখে নিচে লাফিয়ে পড়ে নাকি? মরে টরে গেল তো আওয়াজ নিজেই ফেঁসে যাবে। এই ভেবে আওয়াজ দ্রুত ব্যালকনি রেলিংয়ের কাছে গিয়ে নিচে তাকায়। না, সেখানেও কেউ নেই। তাহলে ইনায়াত গেল কোথায়? তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে তাকাতেই আওয়াজ দেখতে পায় ক্যাসেলের বাগানে একটা অবয়ন হেঁটে বেড়াচ্ছে। ভালো করে খেয়াল করতে সে বুঝতে পারে ওটা ইনায়াত। আওয়াজের তো মাথায় হাত, ওর অত নিচে গেল কি করে? আওয়াজ দ্রুত ক্যাসেল থেকে বেরিয়ে বাগানের দিকে ছুটে যায়। বাগানে ইনায়াত আপন মনে হাঁটছে আর ফিসফিস করে একটা নাশিদ গাইতে হলো। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ গর্জে উঠল, এই মেয়ে, তুমি এখানে কি করে এলে? ইনায়াত হঠাৎ এই অপ্রত্যাশিত আওয়াজের সামান্য কপাল কুঁচকে পেছনে ঘেঁষে ক্যাজুয়াল গলায় বলে, এসেছি যেভাবে আসা যায় সেভাবেই। আওয়াজ ভেবেছিল ইনায়াত তাকে দেখে ভয়ে কাঁপবে, কিন্তু এর উল্টো রূপ দেখে আওয়াজ তীক্ষ্ণ গলায় ওয়ার্নিং দেয়, সোজা কথা তেরা উত্তর দিলে জিভ কেটে দেব বলেছি। কি করে এলে নিচে? ইনায়াত এই হুমকিতেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বেলকনির পাইপটার দিকে ইশারা করে বলে, ওই পাইপটা দিয়ে। আওয়াজ তো হতবাক। হোয়াট?
ইউমি, তুমি পাইন বেয়ে নিচে নেমেছো? ইনায়াত শুধু শান্তভাবে মাথা নাড়ল। জি। আওয়াজ বিস্ময়ক, একবার ইনায়াতের দিকে আরেকবার ওর পাইপটার দিকে তাকায়, তারপর ধমক দিয়ে ওঠে, ফাইজলামি পেয়েছো? এত লম্বা পাইপ তুমি বেয়ে নামবে কিভাবে? ইনায়াত আগের মতো নির্ভীক। কেন আসা যাবে না? আমি তো এসেছি, এখন সেটা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার বিষয়। আওয়াজ বিরক্ত হয়ে বলল, যথেষ্ট হয়েছে। ইনায়াত সহজ সাবলীলভাবে প্রশ্ন করল, কিন্তু আমি তো একজন কনকিউবান। আমি তো আপনার ঘরে যেতে পারি না, তাই না? আওয়াজ দাঁতে দাঁত চেপে হিস হিস করে বলল, সবার সামনে তুমি অ্যাশ ফ্যামিলির ক্রাউন মিসেস, আর আমার কাছে কনকিউবার। চলো বলছি। কথাটা বলে আওয়াজ ইনায়াতের হাত চেপে ধরতে যায়, কিন্তু ইনায়াত এক পা পিছিয়ে গিয়ে নির্লিপ্ত গলায় বলে, আপনি তো একটু আগেই বললেন আমাকে স্পর্শ করবেন না, তাহলে এখন হাত ধরেছেন কেন? আমি তো একা একাই যেতে পারবো। আওয়াজের তো রীতিমতো মাথায় বাজ পড়ে। এই মেয়ে তো সুবিধার নয়, উল্টো আওয়াজের কথাগুলোই তার দিকেই ছুঁড়ে মারে। আওয়াজ তো ভেবেছিল রুমে যাওয়ার কথা শুনলে মেয়েটা খুশিতে গদগদ হয়ে নিজে ওর হাত জড়িয়ে ধরবে, কিন্তু এসব তো আওয়াজের ভাবনার বিপরীতের কাজ করেছে। ইনায়াতকে নিজের আওয়াজ নিজের রুমে ফিরে আসে। ঘরে পা রাখতে ইনায়াতের চোখ পড়ে মেঝে ছড়িয়ে থাকা ভাঙা কাঁচ আর জিনিসপত্র। সে খুব সহজেই বুঝে যায় আওয়াজ তাকে কেন ডেকে এনেছে। আওয়াজ দরজা লাফিয়ে তাকে কিছু অর্ডার করতে যাবে, তার আগে ইনায়াত শান্ত গলায় বলে ওঠে, বুঝতে পেরেছি, এগুলো পরিষ্কার করতে হবে তো। কোনো সমস্যা নাই, আমি করে দিচ্ছি। আওয়াজ কিছু বলতে গিয়েও থেমে যায়। ইনায়াত খুব ধীরে সুস্থে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবগুলো গোছাতে শুরু করে। আওয়াজ ধপ করে বিছানায় শুয়ে পড়ে, একটা তাচ্ছিল্যের সুরে বলে, সব গুছিয়ে ওই সোফায় গিয়ে ঘুমিয়ে পড়বে। ইনায়াত কোনো উত্তর দেয় না, সে চুপচাপ নিজের কাজ করতে থাকে। হঠাৎ নীরবতা ভেঙে ইনায়াত শান্ত গলায় বলে ওঠে, আপনি যখন আমাকে পছন্দই করেন না, তখন আমাকে ডিভোর্স দিয়ে দিন। কথাটা শুনে আওয়াজ এক প্রকার ইলেকট্রিক শক খেয়ে বিছানায় উঠে বসে। কি বলছো তুমি, সেলসাসে? তুমি অ্যাশ ফ্যামিলির ক্রাউন মিসেস, সবার চোখে তুমি রয়্যাল, যদিও আমার কাছে কনকিউবার। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলেছো? এরকম একটা লাক্সারিয়াস লাইফ লাক্সারিয়াল লাইফ তুমি 7 জনম নিলেও পাবে না। ইনায়াত একটা মেকি হাসি দিয়ে তার দিকে তাকায়, তারপর অত্যন্ত ঠান্ডা গলায় বলে, প্রাচুর্যের দাসী হয়ে বাঁচার চেয়েও মুক্তির দরিদ্র জীবন অনেক বেশি উত্তম। ইওর হাইওয়েন্স। হাস্য পরিবারের বড় ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট চলেছে। চারদিকে এক রিলেটিভ। ইনায়াত যান্ত্রিকভাবে খাবারের ওপর চামচ নাড়ছে। সে জানে না সে খাবার খাচ্ছে নাকি বিষ। কিউবারের মেয়ে হওয়ার এই পরিবারে কেউ তাকে মেনে নেয়নি। আওয়াজের চাচাতো ভাই বোনদের বাঁকা কথা আর তুচ্ছ-তাচ্ছিল্য সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু ইনায়াত পাথরের মতো শান্ত। সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু চুপচাপ নিজের খাওয়া চালিয়ে যায়। পাশে বসে থাকা আওয়াজ সব দেখছে, কিন্তু তার আভিজাত্যের কোনো হেলদোল নেই। তার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। হঠাৎ আওয়াজের মা মিসেস আয়রা সবাইকে থামিয়ে দিয়ে বলে, কি বলছো তোমরা? থামো, অনেক হয়েছে। এভাবে কেউ কাউকে বলে? মায়ের কথা আওয়াজ তাচ্ছিল্য ভরা গলায় ফোরক কাটে। থামবে কেন? ওরা যা বলেছে ঠিকই তো বলেছে। মেয়ে আমার ঘাড়ে চেপে বসেছে। আওয়াজের এই নিষ্ঠুর মন্তব্যটি শোনা মাত্রই ইনায়াত চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। এতগুলো অপমান নিঃশব্দে হজম করার পর তাকে এভাবে হঠাৎ উঠে দাঁড়াতে দেখে টেবিলের সবাই হতবাক হয়ে তার দিকে তাকায়। ইনায়াত সরাসরি মিস্টার কেথিন এবং মিসেস আইরাতের চোখের দিকে তাকায়। তার ঠোঁট এক চিলেতে শান্ত কিন্তু অর্থপূর্ণ হাসি। সে বলে, আমার একটা কথা বলার ছিল। জানি হয়তো বেয়াদবি হবে, কিন্তু অনুমতি দিলে বলতে চাই। মিস্টার কেনিত কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর গলায় অনুমতি দেন। হ্যাঁ, বলো। আমি একজন স্টুডেন্ট, প্রতিদিন আমার ক্লাস থাকে, পাশাপাশি ফ্যাশন ফ্যাশন ডিজাইনের আমার একটা আলাদা মার্কেটিং সাইটও আছে। আমি কি সেগুলো এখন থেকে কন্টিনিউ করতে পারি? আপনাদের কোনো সমস্যা হবে না তো? মিস্টার কেথিন হালকা হেসে
জবাব দেন, না না, এতে আমাদের কোনো সমস্যা নেই। মিডিয়া এখনও তোমাকে আমাদের পরিবারের অংশ হিসেবে চেনে ওঠেনি, তাই তুমি কাজ করতে পারো। তবে সাবধান, কেউ যেন তা জানে যে তুমি আমাদের সাথে আত্মীয় সূত্রে যুক্ত। ইনায়াত মাথা নত করে সায় দেয়, জি অবশ্যই, আমি খেয়াল রাখবো। আমার খাওয়া শেষ, আমি আসছি। বেয়াদবি মাফ করবেন। সবাই তো আজ অবাক আওয়াজ সহ সবাই মনে করেছিল সে তার অপমানের জবাব দিতে, কিন্তু একিও তো কোনো অন্য কিছু বলল। দ্রুত পায়ে সে নিজের রুমে চলে আসে। রুমে এসে সে নাইবকে ফোন দেয়। নাভিদ, তার মতো একজন জুনিয়র আর্টিস্ট। ইয়ানাত সরাসরি কাজে আসে। চল আমার কাজে নেমে পড়ি। আমি অনুমতি পেয়ে গেছি, একটু পরই আসছি। তুই অ্যাডভার্টাইজ নিয়ে রেডি থাকিস। ওপাশ থেকে নাভিদ বলে, ওকে আমি আসছি, তুই কুইক আয়। আজ সারাদিন প্রচুর খাটতে হবে। ফোনটা কেটে দিয়ে ইনায়াত দ্রুত পায়ে চেঞ্জিং রুমে ঢোকে। সময় খুব কম। নিজের লাকেজ থেকে বের করে নেয় বাছাই করে পোশাক। কিছুক্ষণ পর সে যখন বেরিয়ে আসে, তার অবয়ন মিশে আছে এখন কনফিডেন্স। পরনে শারিফ কালার একটা হালকা টপ, তার উপর ল্যান কালার আইভিং শেডের একটা লং কোট। হাইট লেট প্যান্টের সাথে কোমরে জড়ানো একটা স্লিপ, কালো বেল্ট, মাথায় নিখুঁতভাবে সেট করা ক্রিম রঙের হিজাব, হাতে ড্রাক্স ব্রাইট রঙের একটা হ্যান্ডব্যাগ আর পায়ে ম্যাচিং ফ্লাইট হিলস। সব মিলিয়ে ইনায়াতকে মনে হচ্ছে কোনো প্রফেশনাল ফ্যাশন ম্যাজিগ্রেশনের কভার পেজ। ঠিক একই সময়ে আওয়াজও তার পার্সোনাল চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আসে। দুজনের জন্য এখানে আলাদা ড্রেসিং স্পেস ব্যবস্থা আছে। আওয়াজ সামনে থাকলেও ইনায়াতের সেই দিকে বিন্দুমাত্র নজর দেয় না। সে আনায়াতকে বাতাসের মতো এড়িয়ে নিজের গন্তব্যে পা বাড়াতে চায়, কিন্তু দরজার কাছাকাছি পৌঁছাতে পেছন থেকে আয়াজের ধারালো কণ্ঠস্বর ভেসে আসে, এই যে দাঁড়াও, কথা আছে তোমার সাথে। ইনায়াত দাঁড়ায়, কিন্তু সে ঘুরে তাকায় না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আয়াজ দ্রুত পায়ে হেঁটে তার একদম সামনে এসে দাঁড়ায়। দুজনের মাঝখানে এখন মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। আয়াজ সরাসরি ইনায়াতের চোখের দিকে তাকিয়ে বলে, আমার অ্যাকাউন্টের সাথে যে কার্ডটা তোমাকে দেওয়া হয়েছে, ওটা এখনই ফেরত দাও। আমার উপার্জিত একটা টাকাও তুমি আর ইউজ করবে না, মনে যেন থাকে। রুমে এক কোণে দামি গিফট বক্সগুলো পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে। রয়্যাল নিয়ম মেনে তাকে যা যা দেওয়া হয়েছিল, ইনায়াত সেগুলো সিল খোলারও প্রয়োজন বোধ করেনি। সে উদাসী চোখে সেই কোণটার কোণটার দিকে একবার তাকায়, তারপর নির্লিপ্ত গলায় বলে, ওই স্তূপের মধ্যে কোনোটা হয়তো আছে, ওগুলো খুলে দেখিনি। কথাটা শেষ করে সে পাশে কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু আওয়াজ তাকে এত সহজে ছাড়ার পাত্র নয়। সে ছো মেরে চিলতের মতো ইনায়াতের বাহু খপ করে চেপে ধরে। ইনায়াত থমকে যায়। আয়াজ হিসিয়ে বলে, আমি বলেছি আমার হাতে এনে দাও। কোথায় যাচ্ছ তুমি? ইনায়াত এক মুহূর্ত স্থির থেকে হ্যাবাচকা টানে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। দিচ্ছি তো, কিন্তু কথায় কথায় এভাবে হাত ধরার কি? মুখে বলে দেবেই তো, তো দেবে। সে গটগট করে হেঁটে গিফট বক্সগুলোর কাছে যায়, কয়েকটা বক্স সরিয়ে কাঙ্ক্ষিত কাভারটা বের করে আনে। তারপর আবার ফিরে এসে আয়াজের সামনে কাঠটা বাড়িয়ে দিয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলে, নিন। আয়াজ কাভারটা ছো মেরে নেওয়ার সময় শব্দ করে হাসে। সেই হাসিতে বিদ্রূপ আর অহংকার মাঝখানে। সে বলে, রয়্যাল লাইক এনজয় করার জন্য যে জালটা বুনিয়েছি সেটা তো ছিঁড়ে গেল। এখন কি করবে? ইনায়াত ওর এই অপমানজনক কথাগুলো কানে নেয় না। সে সোজা আয়াজের চোখের দিকে তাকিয়ে আয়াজের আলতো হাসের, যে হাসিতে তাচ্ছিল্য মেশানো। সে খুব ধীরস্থিরভাবে জবাব দেয়, এসবের প্রয়োজন আমার কোনো দিনও ছিল না মিস্টার। আপনাদের এই তথাকথিত রয়্যাল জীবন আপনাদের মেকি আভিজাত্য জন্যই তোলা থাক। আমার মতো সাধারণ মানুষের জন্য আপনাদের এই সোনার খাঁচার কোনো মূল্য নেই। বলে ইনায়াত আর এক সেকেন্ডও দেরি করে না। নিজের হ্যান্ডব্যাগটা কাঁধে ঠিক করে নিয়ে দীপ্ত পায়ে সে রুম থেকে বেরিয়ে যেতে চায়। তখনই আয়াজের দম্পিত কণ্ঠস্বর পিছন থেকে ধয়ে আসে, তোমাকে আমার সাথে বের হতে হবে, চলো।
এটাই রোল। ইনায়াত কোনো তর্কে যায় না, নির্লিপ্ত ভঙ্গিতে মাথা নেড়ে সম্মতি জানায়। আচ্ছা। ক্যাসেলের দীর্ঘ করিডোরে পেরিয়ে তারা এগোলো। সামনের দিকে হাঁটতে হাঁটতে আয়াজ তাচ্ছিল্য সুরে বলে ওঠে, নিজের গাড়িতে তোমাকে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু নিতে হচ্ছে। তবে কিছুটা দূর গিয়ে তোমাকে ড্রপ করে দেব। তা তোমার মতো কাউকে নিয়ে গাড়িতে করে নিয়ে ঘোরার রুচি বা ক্লাস কোনোটাই আমার নেই। ইনায়াত আভিব্যক্তিতে বিন্দুমাত্র পরিবর্তন আসে না। সে চুপচাপ হেঁটে যায়। আয়াজের এই বিষাক্ত অর্থহীন ইগো তার মস্তিষ্কে ধারের কাছেও ঘেঁষতে পারে না। তার মাথায় এখন বর্তমান কেস নিয়ে হাজারো সূক্ষ্ম হিসাব নিকেশ। এসব ফালতু কথা কানে তোলার মতো সময় বা ইন্টারেস্ট কোনোটাই তার নেই। ক্যাসেলের গিট পেরিয়ে আয়াজের গাড়ি ওঠে তারা। কিছুটা পথ এগোতেই কেশে ব্রেক করে টায়ার ঘষে গাড়ি থামে আয়াজ। সে ইনায়াতকে আরও কিছু কটু কথা শোনাবে, তার আগে ইনায়াত বরফের মতো শীতল স্বর বলে ওঠে, ডোন্ট ওয়ারি, ভার্সিটি কেউ আমাদের এই সো কলস সম্পর্কে কথা ঘৃণাক্ষরেও জানে না। কথাটা ছুড়ে দিয়ে সে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। স্টিয়ারিংয়ের হাত চেপে আয়াজ স্থির জ্বলন্ত দৃষ্টিতে ইউল্যান্ডশিপের বাইরে তাকিয়ে থাকে। তারপর একটু সামনে ঝুঁকে জানালার কাছ নামিয়ে তীক্ষ্ণ স্বরে বলে, আমার সাথে যেতে পারো, পারো চাইলে। যতটুকু ফেরার আমি করতে পারি। কথাটি শুনে ইনায়ার ঠোঁটের কোণে তাচ্ছিল্য এক বাঁকা হাসি ফুটে ওঠে। সে শুধু একটা উপেক্ষার হাসি দিয়ে মাথায় আলতো নেড়ে আওয়াজে সম্পূর্ণ এগোতে করে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায়। এই তীব্র অবজ্ঞা আয়াজের রয়্যাল ইগোতে সজোরে চাকুর মতো মারে। তীব্র আগে ধপাস করে গাড়ির দরজা আটকে দেয় সে। সে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি ক্রাউন প্রিন্স, আর এই সামান্য একটা মেয়ে তার ইগোতে এমন নির্দয়ভাবে গুঁড়িয়ে দিচ্ছে। কি স্পর্ধা ওর! রাগে ফুঁসতে ফুঁসতে আয়াজ ভার্সিটির ক্যামব্রিজের উদ্দেশ্য গাড়ি ছোঁয়ায়। ইনায়াত তারই স্টুডেন্ট, এই অপমানে প্রতিশোধ সে আর ক্লাসই নেবে। বিকেল 5টায় বাইরে আকাশটা পিটিক্যাল ব্রিটিশ ওয়ার্ল্ডের মতোই গুমোট। মেঘলা এক আধার নেমে আসছে চারধারে। বাথরুমের ভেতরে শাওয়ার শোয়ার পানি ধারা মিশে যাচ্ছে গাঢ় লাল রক্তের সাথে। ঝরঝর করে নিচে পড়েছে সেই লালচে পানি। একটা হাই প্রোফাইলের ক্রিমিনালের কিছু পিছু নিতে গিয়ে ছুরি গভীর আঘাতে ইনায়াতের কাঁধ বেশ জখম হয়েছে। নাভিদ কোনোমতে ফার্স্ট এইড করে তাকে ক্যাসেলে ড্রপ করে দিয়ে গেছে। ক্ষত তেমন গভীর নয়, নিজেই ব্যান্ডেজটা খুলে ফেলেছে, কিন্তু ব্লিডিং তো এখনো বন্ধই হচ্ছে না। পানি অবিরাম ধারায় হয়তো রক্তপাত কিছুটা কমবে, এই আশা সে শাওয়ারের নিচে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ব্যথায় নয়, বরং নিজের ওপর রাগে তার শরীর রিরি করে ওঠে। ফ্র্যান্টে সেট নিজের চুল নিজেই ছিঁড়ে ইচ্ছে করে। ড্যামিট, এই আন্ডার কাভার মিশনটা সাকসেসফুল করা তার জন্য জীবন মরণের থেকেও বেশি কিছু। একজন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনের বিরুদ্ধে সব স্যালিউট প্রমাণ জোগাড় করতে পারলেই সে MI6 জয়েন করার সুযোগ পাবে। তার মামা, যিনি একজন সিনিয়র MI6 অফিসার, তিনি তাদের দুই ভাই বোনকে এই প্রমিস করেছে। তারা বয়সে তরুণ হলেও তাদের কাজের ধারা অত্যন্ত তীক্ষ্ণ। একজন দক্ষ MI6 অফিসার হওয়ার ইনায়াতের জীবনে একমাত্র ফোকাস। তাই রয়্যাল ফ্যামিলি এই মেয়েকে বিয়ে বিয়ে খেলা তার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। শাওয়ারের শেষ একটা ওভারসাইজ কালো টি শার্ট আর সাদা ট্রাউজার পরে বেরিয়ে আসে ইনায়াত। ভেজা চুলগুলো থেকে এখনো টপ টপ করে পানি ঝরেছে। টাওয়াল দিয়ে ঘষে ঘষে সেগুলো মুছতে থাকে সে। বাথরুমের বাইরে পা রাখতে সে থমকে দাঁড়ায়। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আয়াজ। তার পরনে একটা নেভি ব্লু টি শার্ট আর হাফ প্যান্ট। শারীরিক গঠনে সে হ্যান্ডসাম, ফর্সা, দীর্ঘদেহী, পেশিবাহু শরীর, সব সব দিক থেকেই পারফেক্ট এক ভয়াত্মক। কিন্তু এসব ইনায়াতের কাছে একেবারে অর্থহীন। যে জিনিস তার নয় সে জিনিসের দিকে ইন্টারেস্ট ইনায়াত জীবনেও দেখায় না। অন্যদিকে আয়াজের তীক্ষ্ণ শিকারী দৃষ্টি ইনায়াতকে অপমানদস্ত স্ক্যান করে নেয়। এই ক্যাজুয়াল লুকে ওকে আরও বেশি ওয়াইল্ড আর আকর্ষণীয় লাগছে। ঢিলেঢালা টি শার্ট, ট্রাউজার আর পিঠের উপর অবিবিন্যস্ত ছড়িয়ে থাকা ভেজা চুল। ইনায়াতের চুলগুলো গাঢ় বাদামি রঙের আর হালকা
কোঁকড়ানো চুলগুলো খুব বেশি লম্বাও নয়, কোমল অবধি ছোঁয়ানো, যেন সাধারণ মেয়েদের থাকে চুল। সাধারণ আর 10টা ব্রিটিশ মেয়ের মতোই ফর্সা আর সুন্দর সে। তবে তার চেহারা একটা আলাদা সফটনেস আয়াজের নজর কাড়ে। সেটা হলো তার বাঁকা দিকে গজদাঁত। হাসলে হয়তো সেই দাঁতটা তাকে এক চাউমিন লুক দেয়। কিন্তু আয়াজ এখন পর্যন্ত এই মেয়েটিকে একবারও মন খুলে হাসতে দেখেনি। সবসময় ঠিক একটা ইমোশনাল রোবটের মতোই বিভেদ করে সে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে ইনায়াতকে মেপে নিয়ে ভ্রু কুঁচকে আয়াজ নিস্তব্ধ ভেঙে প্রশ্ন করে, ভার্সিটি যাওনি কেন আজ? ইনায়াত ওর দিকে তাকিয়ে তোয়ালের দিকে ভেজা চুল মুছতে মুছতে ধীরে পায়ে আয়াজের পাশ কাটিয়ে যায়। ওর চলাফেরা শুধু উদাসীনতা। চলতে চলতে শান্ত গলায় জবাব দেয়, আমি কি একবারও আপনাকে কথা দিয়েছিলাম যে আজ ভার্সিটিতে যাব? আয়াজ মুহূর্তের জন্য আবারও থমকে যায়। সত্যি বলতে ইনায়াতের এই পাল্টা যুক্তি ওর ইগোতে গিয়ে লাগে। ও একদম ঠিক বলেছে, সে তো কিছুই জানায়নি। ইনায়াত ব্যালকনিতে গিয়ে তোয়ালে মেলে দিয়ে আসে। হাতের ব্যথায় ভেতরটা কামড়ে ধরেছে ওর। মনে হচ্ছে কেউ ধারালো কিছু দিয়ে কাঁধের মাংস ছিঁড়ে নিচ্ছে। কিন্তু চেহারায় সে যন্ত্রণা এক বিন্দুও প্রকাশ হতে দিচ্ছে না সে। আয়াজ এবার ওর সামনে এসে পথ আগলে দাঁড়ায়। ওর শিকারী চোখ জোড়ায় ইনায়াতের মনে ভেতরটা পড়ে নিতে চাইছে। তাহলে সবটা সময় ছিল কোথায়? ইনায়াত একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আয়াজের চোখের দিকে সরাসরি তাকিয়ে একদম নিস্পৃহ গলায় বলে, দেখুন, পেপার অনুযায়ী না আমি আপনার সত্যিকারের মিসেস, আর না আপনি আমার মিস্টার। তাই আমাদের মধ্যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আমি আপনাকে জবাবদিহি করতে বাধ্য নই। আয়াজের কাছে ইনায়াতের এই ধারালো যুক্তিগুলো ফুঁড়ে মালার চেয়েও বিষাক্ত তীরের মতো বেশি বিঁধেছে। এই মেয়েটা মানুষ না রোবট? সবসময় বরফ শীতল গলায় কথা বলে, তাকে অপদস্থ করতে এক মুহূর্তও ভালো না। আয়াজ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে ইনায়াতের দিকে বাড়িয়ে দেয়, এটা দেখো। ইনায়াত শব্দ না করে কাগজটা হাতে নেয়। আয়াজ মনে মনে অবাক হয়, এই মেয়েটা কি কোনো কিছুতেই বিচলিত হয় না। অত্যন্ত জিজ্ঞেস অন্তত জিজ্ঞেস তো করবে কাগজটা কিসের। সাধারণ কৌতূহল কি নেই ওর? ইনায়াত পেপারটা খুলে চোখে বোলায়, এটা একটা ম্যারেজ কন্ট্রাক্ট পেপার। আয়াজের স্ত্রী হয়ে থাকতে হলে তাকে কি কি শর্ত মানতে হবে তারই লিস্ট। আগামী 7-8 মাসে এই চুক্তি বাহল থাকবে, তারপর সোজা ডিভোর্স। শর্তগুলো বেশ করা, দুজনে পার্সোনাল স্পেস সম্পূর্ণ আলাদা থাকবে। কেউ কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না। শুধু ইনায়াতকে আয়াজের ফ্যামিলির রুলসগুলো মেনে চলতে হবে। আয়াজের ব্যক্তিগত কোনো জিনিস ইনায়াত ছুঁতে পারবে না। এমনকি বাইরে কারো কাছে আয়াজের নিজের হাজবেন্ড হিসেবে পরিচয় দেওয়া যাবে না। নিজের প্রাইভেসি নিয়ে আয়াজ বেশ ভালোই কড়াকড়ি শর্ত রেখেছে। একদম শেষের লেখা এই কন্ট্রাক্ট মেনে নিলে ডিভোর্সের পর আয়াজ ইনায়াতকে $30 মিলিয়ন পেপার পে করবে। পুরোটা পড়ে ইনায়াত আর চোখে আয়াজের দিকে তাকায়। ওর চোখের কোণে এক চিলতে কৌতূহল। এখন স্যার, কিছু মনে করলে একটা পার্সোনাল প্রশ্ন করি? আয়াজ বেশ একটা বস ভাব নিয়ে সোজা হয়ে দাঁড়ায়, কপালে ভাঁজ ফেলে বলে, সাহস তো মন্দ না, প্রশ্ন করতেই চাও? আচ্ছা করো। ইনায়াত একদম সহজ ভঙ্গিতে, মনে হয় সাধারণ কোনো আবহাওয়া নিয়ে কথা বলল, এমন স্বভাব স্বরে জিজ্ঞেস করে, আপনি কি গে? প্রশ্নটা বজ্রপাতের মতো শোনা আয়াজের কাছে। আয়াজ স্তব্ধ হয়ে যায়। ইনায়াতের মনে হয়েছে এই প্রাইভেসি আর এক কড়াকড়ি তখন সম্ভবত যদি পুরুষটির নারীদের প্রতি কোনো আগ্রহ না থাকে। আয়াজ বিস্ফোরিত নেত্রে ইনায়াতের দিকে তাকিয়ে থাকে। সে যা শুনেছে তা বিশ্বাসই করতে পারছে না। আয়াজ তীক্ষ্ণ স্থির দৃষ্টিতে তাকিয়ে ইনায়াতকে ধমকে ওঠে, হোয়াট দ্য হেল? তোমার স্পর্ধা তো কম নয়। আমার সাথে মজা করে এমন
অ্যাভাস্টার প্রশ্ন করছো তুমি? আয়াজের এই ক্রোধে ইনায়াতের গায়ে আঁশটুকুও কাটতে পারল না। সে আগের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, চেহারা বিন্দুমাত্র ভয়ানক নেই। অত্যন্ত সিরিয়াস এক্সপ্রেশন নিয়ে নিয়ে চোখ পলক না ফেলে সে শান্ত স্বরে বলে, আমি মেইলকে যে যোগ করছি না স্যার। এই কন্ট্রাক্টের এত হার্ডলি পার্সোনাল ক্লথগুলো দেখে আমার মনে হলো আপনি হয়তো গে। কথাটা শোনা মাত্রই অপমানে আর রাগে আয়াজের চোয়াল শক্ত হয়ে আসে, গলার রক্তগুলো সামান্য ফুটে ওঠে, দাঁতও চেপে প্রায় হিস হিস করে বলে ওঠে, তোমার মতো মেয়ে যাতে আমার কীর্তিমানায় ত্রিসীমানায় ঘেঁষতে না পারে সেজন্য কন্ট্রাক্টসের 6 রুলস দেখে রেখেছি। আর তুমি ম্যাসিকুয়ালি নিয়ে ডাউট করছো? আজ রাতে যদি তোমার সাথে বাসর করি তবে 1 বছর ঘেঁষে আগে তুমি 3 বাচ্চার মা হয়ে যাবে। আওয়াজের এই পুরুষতান্ত্রিক অফ্লান্স ইয়ানাতকে বিন্দুমাত্র ভীত করার বদলে উল্টো চমক বিরক্ত দেয়। সে একরাশ অবজ্ঞ নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে গলার স্বরে শীতলতা এনে বলে, এক্সকিউজ মি স্যার, আমি শুধু লজিক্যালি জানতে চেয়েছিলাম। তাছাড়া বায়োলজিক্যাল 1 বছরে কেউ 3টা বেবি ডেলিভারি করতে পারে না। একজন হাই প্রোফাইল প্রফেসর হয়ে আপনার মুখে অন্তত এই ইলজিক্যাল কথা মানায় না। তা ও আবার আমার মতো একজন ক্লান্তহীন মেয়ের সাথে। কথাগুলো কোনো রাগ ঢাল ছাড়াই সোজাসাপটা ছুড়ে দিয়ে ইনায়াত আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে। আয়াজের সম্পূর্ণ ইগো করে। নির্লিপ্ত ভঙ্গিতে পাশ কাটিয়ে দরজার দিকে হাঁটা দেয় একজন সাধারণ মেয়ের মুখে ওপর দেখানো এমন বোল্ড অ্যাটিটিউড আয়োজের মতো মানুষ পক্ষঢাবলে করার অপশীলিত হয়ে দাঁড়ায়। ইয়ানাতের এই স্পর্ধা তার অ্যাকচুয়ালির ইগোতে হাতুড়ি দিয়ে মারাত্মক আঘাত করে। সে রাগে ক্ষোভে দ্রুত ঘুরে হিসিয়ে বলে ওঠে, তুমি কি আমাকে তোমার ইগো দেখাচ্ছ ইয়ানাত? ডিয়ার নট, এমন দুঃসাহসে ভুলেও করো না। ইয়ানাত হাঁটার গতি কমিয়ে দিয়ে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে আওয়াজের দিকে তাকায় সে। চোখে পাতলা 2-1 বার নেড়ে ভাবলে সে কণ্ঠে থাকে, স্যার, আপনাদের মতো এলিট রয়্যালদের কি আমাদের মতো আর্টিনালি মানুষ ইগো দেখাবে? আমি তো শুধু নিজের জায়গাটা ঠিক আছি। কথাটা কোনো যুক্তিসহ কাউন্টার রিপ্লাই আয়াজের মাথায় এলো না। এক বুক অস্বস্তি আর ক্রোধ চেপে সে অন্যদিকে ঘুরে লম্বা পায়ে হেঁটে সোজা ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে রেলিং চেপে ধরে সে গভীরভাবে ভাবতে থাকে, সত্যি তো, ইনায়াত তো নিজের জায়গায় একদম ঠিক। আয়াজ তো ভেবেছিল তার 10টা মেয়ের মতো ইনায়াত হয়তো তার সম্পদ আর স্ট্যাটাস দেখে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, অবজ্ঞা বা তাচ্ছিল্য করে হাত দেয়া কাটবে, ভেঙে পড়বে। কিন্তু এই মেয়ে তো কোনো রিয়াকশনই নেই। তার মানসিক দৃঢ়তা কোনো দেওয়ালে আয়াজ ভাঙতে পারছে না। মেয়েটা এমন কেন? ঘড়ির কাঁটা ঠিক সন্ধ্যা 7টায়। ল্যান্ড অ্যাশ পরিবারের গ্র্যান্ড লিভিং রুমে জাঁকজমক পরিবেশে বিরাজ করেছে। চারপাশে চোখ ধাঁধানো রিয়ালিটি মাঝে এই পরিবেশের সদস্যরা একে একে সবাই উপস্থিত আছে। চলুন এই অ্যাশ পরিবেশের সমীকরণটা একটু গভীরভাবে মিলিয়ে নেওয়া যাক। আয়াজের বাবা মিস্টার ল্যান্ড কেথিন অ্যাশ, ভাইয়ের মধ্যে তিনি সবার বড় এবং পরিবারের প্রধান। ওনার স্ত্রী লেডি আইরা অ্যাশ। এ দম্পতি বড় সন্তান 130 বছর বয়সী আয়াজের জন্ম এক দীর্ঘ সময় পর উনার আয়াজকে জন্ম দেন। মূলত এই কারণে ভাই বোনের মাঝে বয়সের এত হিউজ ডিফারেন্স। 20 বছর বয়সী আইওয়ান বর্তমানে দেশের বাইরে ফিনল্যান্ডে অবস্থান করেছেন। আয়াজের সেকেন্ড আঙ্কেল মিস্টার কাইরান অ্যাশ এবং ওনার স্ত্রী মিসেস লুইসা। এই দম্পতির সংসার 1 ছেলে এবং 3 মেয়েকে ঘিরে। বড় ছেলে আইভান অ্যাশ, বয়স 29, আর মেয়ের মধ্যে লাইরা, বয়স 24, থিয়ারে 22 এবং পরিবারের অন্যতম ছোট সদস্য লেক্সি, বয়স 18। আয়াজের থার্ড আঙ্কেল মিস্টার এডওয়ার্ড আর ওনার স্ত্রী মিসেস রুবি। ওনাদের সংসার রয়েছে 2 ছেলে আর 2 মেয়ে। ছেলেদের মাঝে 19 বছর বয়সী আইজ্যাক আর 27 বছর বয়সী এরিক। মেয়েদের মধ্যে 21 বছর বয়সে ফেইথ আর 19 বছরে ইনেস। আর হ্যাঁ, ইনায়াত এর পুরো নাম হলো ফ্লোরেন্স ইনায়াত।
ইনায়াত ট্রে হাতে সবাইকে কফির সার্ভ করে। এটা এই ফ্যামিলির নিয়ম। নতুন বইয়ের নিজের হাতে কফি বা কোনো স্পেশাল ডিশ বানিয়ে সবাইকে সার্ভ করতে হয়। ইনায়ত একদম রোবটের মতোই সেই ডিউটি পালন করেছে। কে কেমন ফ্লেভার পছন্দ করে সে ডিমান্ড অনুযায়ী কফি বানিয়ে সবার হাতে হাতে তুলে দিচ্ছে সে। যদিও এই বাড়ির কেউ তাকে খুব পছন্দ করেন না, সবার চোখে একটা জাজমেন্ট লুক, তবুও ফর্মালিটি মেনটেইন করে কফিটা সবাই রিসিভ করেছে। আয়াজ একদম রিল্যাক্স মুডে কাচের মাঝখানে বসে আছে। তার একপাশে থিয়ার আর অন্য পাশে ফেইট। আয়াজের এই ফ্লেভার টাইট পজিশন আর অ্যাটিটিউড দেখে ইয়ানের ভেতর তাচ্ছিল্য একটা হাসি তৈরি হয়। তাহলে এর কারেন্ট ট্রেন্স মেইন প্রবলেম, সে মনে মনে বিড়বিড় করে। ঠিক এই রিজনাইটার জন্যই ফ্লেয়ার নামে ওই কালসাপটা নিজের সেলফি স্কিপ করে আমাকে এই টকিক্স সিরকুয়েস ঝুলিয়ে দিয়ে গেছে। কথাটা ভেবে তপ্ত শ্বাসে শ্বাস ছাড়ে ইনায়াত। ফেইনি আর আয়াজের হাতে কফির মগ দুটো হ্যান্ড ওভার করে সে যখন থিয়ার দিকে এগোয়, ঠিক তখনই ঘরে ইনসিডেন্স। আয়াজ আর ফেইট রিসুয়েশনে আকমিতায় সাথে সাথে বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। এর সিভয়েন একটা বার্ন হওয়ার পরও ইনায়াতের ফেসিয়াল এক্সপ্রেশনস একটুও চেঞ্জ হয় না। তার মুখ থেকে সামান্য সাউন্ডও বের হয় না। সে একদম স্ট্যাটুর মতো দাঁড়িয়ে থাকে। ঠিক একটা ফেক প্যানিক ক্রিয়েট করে ওভারস্টাইংয়ের সাথে উঠে দাঁড়ায়। ও মাই গড, আই এম সো সরি। আমি আসলে একদম নোটিস করিনি। তোমার ড্রেসটা পুরো স্পাইল হয়ে গেল, সাথে হাতটাও তো বার্নও হয়ে গেল। সেই টকটকে লাল হয়ে যাওয়া ফোসকা পড়া উপক্রম হওয়ার হাত দিয়েই ইনায়াত ট্রে থেকে আরেকটা ফ্রেম মক থ্রিয়াল হাতে ধরিয়ে দেয়। মুখে একটা পারফেক্ট ফেস স্মাইল ঝুলিয়ে সে খুব ক্যাজুয়ালি আইল কন্ট্রাক্ট করে বলে, ইটস ওকে। এটা খুব মাইন্স একটা ব্যাপার। তোমার তো কোথাও হার্ট হয়নি, দ্যাটস ইট। তুমি কফি এনজয় করো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। একথা বলে ইনায়াত জাস্ট টার্ন করতে থিয়াট মা লিসে মিসেস লুইসা একটু ফর্মালিটি দেখে বলে ওঠে, থিয়ান একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবে তো, মেয়েটার হাতে তো ব্যাডলি বার্ন হয়ে গেল মনে হচ্ছে। পুরো ইনসিডেন্টসটা আয়াজ খুব ক্লেভিল নোটিস করেছে। থিয়াও যে কতটা ইনসেনসিটিভ কাজটা করেছে সেটা তার সাপ চোখ এড়ায়নি। সে নিজের চোখে দেখেছে গরম কফিতে ইনায়াতের হাতে চামড়া উঠে যাওয়ার হাওয়ার উপক্রম হয়েছে। দৃশ্যটা দেখে তার নিজের ভেতরটা একটা গিল্ট ফিল্ড হয়। বুকের ভেতরটা একটু হলেও ছ্যাদ করে ওঠে। কিন্তু নিজের ইগো সার্টিফিকেট করতে আর ইনায়াতকে মেন্টালি হার্ট করার ইন্টেনশন থেকে সে বলে ওঠে, আরে জাস্ট ইগো ইট আন্টি, সামান্য হাতে পুড়েছে। থিয়েট মিসেস মে, অত্যন্ত এইটুকু করার রাইট বা প্রিজেসিভ তো এই বাড়ি আছে। এই কথাগুলো ইনায়াতের ব্রণ একটু হিট করে না। সে একদম সাইডলেট ক্লিন এক্সপ্রেশনস ফেস করে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটা ডার্ক শার্ট আর কমফোর্টেবল ট্রাউজার পরে নেয়। আনায়াত সামনে দাঁড়িয়ে নিজের ওরা হাতটা একবার দেখে সে। এই সামান্য বার্ন তার কাছে লিটারেলি একটা যোগ। আন্ডারগ্রাউন্ড ট্রেনিংয়ে সে ড্রাগস জেটগুলোর কথা মনে পড়ে তার। যখন চাকু দিয়ে স্কিন ছিঁড়ে সেখানে কাঁচা লবণ ঘষে দেওয়া হতো, তাকে এক্সট্রিম পেইস ট্যাবলেশন বাড়ে। এমনি ক্যাম্পে ধরা পড়লে যাকে কোনো ব্লাউটার ট্রাস সহ্য করার প্যাজেসিভ থাকে, তার কাছে এই কফি চাকা তো নাথিং। ফোনটা হাতে নিয়ে ইনায়াত নাভিদের টেক্সট করে, আমি কিছু করতে চাই। উইদিন সেকেন্ড ওপর থেকে রিপ্লাই আসে, হে গুড, হাতছে কর। মেসেজটা স্ক্রিনে দেখে ইনায়াতের ঠোঁট কোণে একটা ডেভলিশ স্মাইল ফুটে ওঠে। ঠিক তখনই রুমে আয়াজের প্রবেশ করে। আয়াজের উপস্থিত টের পাওয়ার মাত্র ইনায়াত তার ইমোশন আউট করে একদম প্রফেশনাল আর গম্ভীর হয়ে সোজা হয়ে দাঁড়ায়। আয়াজের চোখ পড়ে গিয়ে সরাসরি ইনায়াতের হাতের উপর। সে লিটারেলি শকড। পুরো হাতটা এখনো টকটকে লাল হয়ে আছে, স্কিন ড্যামেজ স্পষ্ট। ওকে একটু ঠান্ডা পানিতে হাত দেয়নি? কোনো বার্ন
অ্যাটেনমেন্ট বা মেডিসিন অ্যাপ্লাই করেনি? এই মেয়েটা বাড়িতে কি কোনো পেইন রিসপেক্ট নেই? আয়াজ আস্তে আস্তে ইনায়াতের দিকে এগোয়, কনফিডেন্স টেনে জিজ্ঞেস করে, এই তোমার হাতে কি সিরিয়াসলি কোনো পেইন হচ্ছে না? এখনো কিছু লাগাওনি কেন? কথাটা শুনে ইনায়াত তাচ্ছিল একটা শান্ত হাসি দেয়, একটা দীর্ঘ শ্বাস ছেড়ে জাস্ট একটা ওয়াইল্ডের একদম ক্যাজুয়ালি রিপ্লাই দেয়, লাগাবো ওকে এভাবে ডেমক্রেয়ার অ্যাক্টিডেট। হাসতে দেখে আয়াজ টেবিলটার স্পিলিং হয়ে যায়। সে এক্সপ্রেস করছিল ইয়ানাথ হয়তো অত্যন্ত এখন। আপনি তো সত্যি তার নিজের চোখেই দেখেছিলেন। কিন্তু না, ইয়ানা তেমন কিছুই করলো না। তার এই ডেডলি সাইন্স আর কেয়ারলেস অ্যাটিটিউড আয়াজের আরও বেশি কনফিউজ করে দেয়। ইয়ানা জাস্ট একটা শ্যাপ রিপ্লাই দিয়ে একদম চুপ হয়ে যায়। আয়াজ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বেডসাইড কেবিনটার খোলে। ভেতর থেকে একটা দামি অয়েন্টমেন্ট বের করে ইয়ানার দিকে এগিয়ে দেয় সে। ওর চোখ মুখে স্পষ্ট একটা আরোগ্যান্ট অ্যাটিটিউড। মনে হচ্ছে সে অনেক বড় কোনো ফেভার করেছে। বেশ তাচ্ছিল্য স্বরে সে বলে, যদিও তোমার এই ইনজুরি নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, তারপরও নাও, অয়েন্টমেন্টটা অ্যাপ্লাই করে নাও। পরে ইনফেকশন হলে আবার নতুন ড্রামা শুরু হবে। ইনায়াতের চোখের পলকও পড়ে না। একদম নির্বিঘ্নে ভঙ্গিতে সে নিজের পকেট থেকে এক স্টাইলিশ সেম ব্যান্ডেল অয়েনমেন্ট অ্যাটেনমেন্ট একটা টিউব বের করে আয়াজের চোখের সামনে মেলে ধরে। আমার কাছেও আছে, থ্যাঙ্কস, বাট আমি নিজে অ্যাপ্লাই করতে নিতে পারি। আয়াজ রীতিমতো অ্যাম্বলাসাইড ফিট করে। হাতটা মাঝপথে আটকে যায় তার। হিরো সাজতে গিয়ে এই মেয়ের সামনে তাকে বারবার এইভাবে ইনসেন্সিটেড হতে হচ্ছে। হোয়াট আর ইউ পেইন? নিজের ম্যাসকুইলি ইগোতে বেশ বড়সড় একটা ধাক্কা খায় সে। দাঁতে দাঁত চেপে সে হাতটা নামিয়ে নেয়। ইনারাত খুব ক্যাজুয়ালি টিউবের ক্যাপটা খুলে নিজের ওরা ক্ষতর ওপর মেডিসিন লাগাতে শুরু করে। ক্ষতটা বেশ গভীর। আয়াজ তো লিভারিং শট হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। এই কড়া মলমটা স্কিনে টাচ করলেই প্রচণ্ড জ্বালা হওয়ার কথা, অথচ ইনাইট ফেসার এক্সপ্রেশন বিন্দু মাত্র কোনো চেঞ্জ নেই। ওকে একটুও পেইন হচ্ছে না? হর্স কাইন্ড অফ গার্ল ইজ শিব? আয়াজ নিজের হাতে অ্যাটাইনমেন্টটা সশব্দে কম্পিউটারের ওপর রেখে দিয়ে বিরক্তি নিয়ে বিড়বিড় করে, এজন্যই বোধহয় বলে, দাসীকে কখনো কুইন এর স্ট্যাটাস দিতে নেই, এরা কদর বোঝে না। তো আপনাকে কে বলেছে সেই স্ট্যাটাস দিতে? ইনায়া এবার কথার উত্তর দেয়, আওয়াজ তো ঠিক এই মোমেন্টটার জন্যই ওয়েট করেছে। সে ইয়ানার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়, একটু দয়া দেখাতে চেয়েছিল, বাট ট্রাস্ট মি, তুমি সেটা যোগ্যতাও নয়। ইয়ানাত এবারও কোনো রিয়াকশন দেখায় না। একদম রোবটের ভয়েসে সে বলে, আপনি মহান, তাই দয়া দেখাতে চেয়েছিলেন, কিন্তু আপনার মতো হাই ক্লাস মানুষের দয়া নেওয়ার মতো থ্যাঙ্ক কি আমার আছে? অবভিয়াসলি নেই, তাই আমি নেইনি। ইটস দ্যাট সিম্পল। আজ এবার কিছুক্ষণ অপ্রস্তুত হয়ে বলে, নিজের পজিশনটা তাহলে ভালোই বুঝতে পারছো দেখছি। যে অত্যন্ত অতুল সেন্স আর রিয়ালিটি চেক আমার আছে। আয়াজ আরও কিছু একটা বলতে চায়, ঠিক তখনই কোনো নক ছাড়াই থিয়ার কাজিন এভার রুমে প্রবেশ করে, যে কিনা আয়াজের বেশ ক্লোজ ফ্রেন্ড। এবার এসে খুলে এক্সাইটেড ওয়েটে ক্যাজুয়ালি আয়াজের গলায় করে নেয়। উচ্ছ্বাসিত হাতে হাসতে হাসতে বলে, হর্স অ্যাপ হ্যান্ডস্যাম, কেমন আছিস তুই? শুনলাম বিয়েও করেছিস। আয়াজ বেশ আনকমফোর্টেবল ফিল করে। সে এভাবে পাল্লায় হাত করে বরং নিজের হাত দুটো আলতো করে ওর কাঁধে রেখে একটু দূরে সরিয়ে দেয়। নরমালি নিজের হাজবেন্ডকে অন্য কোনো মেয়ের সাথে এতটা ফিজিক্যালি ক্লোজ হতে দেখলে যে কোনো মেয়েটাকে জেলাস হওয়া কথা, কিন্তু ইয়ানার কোনো পুরো সিনরাটা টোটালি এগোতে করে। সে অবজ্ঞা নিয়ে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে রুমে একদম একা। তখনই এভার নজর পড়ে ইয়ানাতের দিকে। ওই ওই তাহলে ইয়ানাত, সে কনকিউবাইয়ের মেয়ে। আয়াজ আর চোখে ইয়ানাতের এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটা নোটিস করে। সে মনে মনে ভাবে, কি গো এই মেয়ের, ওর হাজবেন্ডের সাথে অন্য একটা মেয়ে একটা
ক্লোজ হচ্ছে আর সে এমন ভাব করছে যেন নাথিং হ্যাপেন্ড। ডাজ শি ইভেন কেয়ার? ইয়ানাত এবার জানালার বাইরে থেকে চোখ সরিয়ে ডিজেক্ট এভার দিয়ে তাকায়। তার আই কারেন্ট এতটাই সব যে এটা এভার টু হলেও থমথম খেয়ে যায়। ইয়ানাত তীক্ষ্ণ গলায় বলে, মিস এভার, ও সরি মিসেস আরশি বলার উচিত আপনাকে। এনিওয়ে, আপনি বরং নিজের কথা বলার ম্যানারটা একটু ঠিক করুন। কনকিউবানের সন্তান বলে কি আমি মানুষ নয়? আমার জন্ম তো ইল্লিগাল কোনো ওয়েটের হয়নি যে আপনি আমার সামনে এমন চিপ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। নেক্সট টাইম কথা বললে নিজের লিমিটের থেকে বলবেন। কথাগুলো সব আরও মতো ঠোঁট করতে ইয়ানাত ঘুরে সোজা ব্যালকনির দিকে পা বাড়ায়। আয়াস আর এভা দুয়ানের স্তব্ধ হয়ে যাওয়ার পরে দিকে তাকিয়ে থাকে। আয়াস একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে হাসে। যাক, ফাইনালি এই ইমোশনাল রোবটটা অন্তত কোনো রিয়াকশন তো করলো। সামথিং ইজ দেয়ার অ্যান্ড দ্যাট কোল্ড ফেস। সকাল 10টা। অ্যাশ ক্যাসেলের ড্রয়িং রুমে প্রলয়ঙ্কারী ঝড় বইছে। থিং যে পোশাক নামক গায়িকা, যা অহংকার আর নামডাক চারপাশে মুখরিত, তার ক্যারিয়ারের কফিনে আজ শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়েছে। রাত 1টা থেকে শুরু হওয়া এই তাজুব সকাল 10টায় এসে চমক আকার ধারণ করেছে। 4জন প্রভাবশালী ডিরেক্ট আর ম্যানেজারের সাথে তার গোপন আপত্তিকর ছবিগুলো এখন নেট দুনিয়ায় ভাইরাল। নিখুঁত পরিকল্পনাকেও নোংরামিগুলো ফাঁস করে দিয়েছে বাইরের মিডিয়া। ফ্ল্যাশলাইট আর সাধারণ মানুষের ছিটছিট কান পাতা দায়। নিচে ড্রয়িং রুমের মাঝখানে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে থিয়া। পরিবারের মানুষের ক্ষোভ আগুনে পুড়ে সে রাগে বসে। ইতিমধ্যে তার গালে বসেছে 7-8টা কষানো চর। অপমানে আতঙ্কনে থিয়ায় মেকআপ গালে নামছে কান্নায় হয়ে। আর এই পুরো ধ্বংসজ্ঞান দোলা করিডরের থেকে নির্লিপ্ত তৃষ্ণ উপভোগ করতেন ইয়ানাত। তার ভঙ্গিটা একদম স্থির, পুরো যাওয়া হাতটা অবলিয়ম রাখা রেলিংয়ের ওপর। হাতের আঙুলগুলো থিয়ানোভাবে শূন্য ঝুঁকে বলেছে, বাস হাতটা আলতো করে চিবুকটা ছোঁয়ানো। নিচে থেকে থিয়ার এই পতন, এই আর্তনাদ সবকিছু তার কাছে কোনো এক নিখুঁত থিয়ারিটের দৃশ্য। আর সে নিজে তার একনিষ্ঠ দর্শন। ইয়ানাতের তীক্ষ্ণ দৃষ্টি এবার নিচে থিয়ার উপর থেকে সরে আসে নিজের ডান হাতের দিকে। নিজের হাতের দিকে তাকিয়ে নিচু খুব ফিসফিসিয়ে ধারালো স্বরে সে নিজের মনে বলে ওঠে, আমার পোড়ালে নিজেকেও যে ছাই হতে হয় এইটুকু তো জানা উচিত ছিল ডার্লিং তোমায়। থিয়া ঘাড়ে আকস্মিক ঘটনার রেশ এখনও কাটেনি। পুরো রয়্যাল ম্যানশনের আবহাওয়া আগে থেকে এক দৃশ্য বরফে ঢাকা। চারিদিকে বলতে গেলে ড্রাক আরা বিরাজ করেছে। এর মাঝে আয়াজ আর ইয়ানাতকে নিজের স্টাডি রুমে তবল করে আয়াজের বাবা, বর্তমান অ্যাশ ফ্যামিলির কিং। তার এই অপ্রত্যাশিত তবল মানেই নতুন কোনো ঝড়ের পূর্বাভাস। আর এবার তিনিও রয়্যাল ডিক্রি জারি করলেন, তাতে দুজনের পায়ের তলা মাটি আসতে যাওয়ার উপক্রম। তিনি কোনো ভর্ণিতা ছাড়াই একদম স্ট্রং কথা জানিয়ে দেন, রয়্যাল ব্যান্ডলাইটের উত্তরাধিকারী নিশ্চিন্ত করতে আয়াজ আর ইয়ানাকেই খুব জলদি একটি বেবি কনসিভ করতে হবে। সে বেবি বয় হলে সে হবে ফিউচার ক্রাউন প্রিন্সেস, আর গার্ল হলে প্রিন্সেস। এই উত্তরাধিকারী পৃথিবীর আলো দেখার সাথে সাথে আয়াজ অফিসিয়ালি কিং হিসেবে ক্রাউন গ্রহণ করবে। আর তার বাবা যাবে আসরে। এই সাইডের শখে দুজনে কিছুক্ষণের জন্য পাথর হয়ে গিয়েছিল। কোনো মতে ফ্যামিলিটি মেনটেইন করে মাথা নেড়ে তারা নিজেদের রুমে ফিরে আসে। আয়াজ ইয়ানাতের দিকে একবারও না তাকিয়ে বিরক্তি সঞ্চয় করে নিজের এক্সপেন্সিভ স্যুট জ্যাকেটটা খুলতে খুলতে সে সাফ জানিয়ে দেয়, লিসেন, আমি তোমাকে টাচ করব না, আর তোমার থেকে আমার কোনো বেবিও চাই না, সো ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম মি। কথাটা শুনে ইয়ানাত হিমগ্রোম মুখবায়ে একরাশ তাচ্ছিল্য আর বিরক্তি ফুটে ওঠে। সে এক পা পিছিয়ে নিজের ফোল্ড করা হাত দুটো বুকের কাছে রেখে পাল্টা সরাকাজ মেশানো গলায় বলে, আপনাকে টাচ করতে বলেছে কে? বেবি তো লাগবে, যান গিয়ে আপনাদের হাই ক্লাস সোসাইটি থেকে আপনার লেভেলের কাউকে মিসেস বানিয়ে বেবি নিয়ে আনেন। আমার সাথে নিতে হবে এমন তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই।
জ্যাকেটটা সোফার উপর ছুঁড়ে মেরে আয়াজ এবার বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ায়। চল, শক্ত করে সে বলে, আমি বহু বিয়েতে বিলিভ করি না। আমি আগে তোমাকে ডিভোর্স দেব, তারপর নিজের চয়েসে কাউকে বিয়ে করব, আর তারপর বেবি নেব। ক্লিয়ার? ইনায়াত অতুলনীয় বিরক্তিতে একটা ডিপ থেপ নিয়ে ফুল করে শ্বাস ছাড়ে। আওয়াজের এই চার্লিং অথচ আর এগোরেই কথা পাত্তা না দিয়ে সে তার দিকে থেকে মুখ ঘুরিয়ে ড্রেসিং টেবিলের দিকে পা বাড়াতেই ক্যাজুয়াল টানে বলে, তো নেন না ভাই, কে আটকেছে আপনাকে? শুধু শুধু এই ইউজলেস টপিক নিয়ে কথা বলে আমার টাইম ওয়েস্ট করবেন না। কথাটা শেষ করে ইয়ারা চলে যেতে নেয়, কিন্তু আয়াজ তাকে এক পাও এগোতে দেয় না। ইয়াতের এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড তার ইগোতে মারাত্মক রূপে আঘাত করে। এক ঝটকায় খপ করে ইয়াতের ডান হাতের কবজিটা চেপে ধরে সে। কোনো কিছু বুঝে ওঠার আগে একটানে ইয়াতকে একদম নিজের বুকের কাছে টেনে আনে। দুজনের মাঝে 1 ইঞ্চিও দূরত্ব নেই। আওয়াজের চওড়া পেশিবাহু শক্ত বুকের সাথে ইয়াতের শরীর প্রায় লেপ্টে আছে। আয়াজের উষ্ণ রাগান্বিত নিঃশ্বাস আছড়ে পড়েছে ইয়াতের মুখে। এই সাডেন ক্লোজনেস ইয়ানাত কিছুটা বিচলিত হয়ে পড়ে। তাও এমন আকম্বিত অ্যাগ্রেশনের ইয়ানাত ঘাবলে নয়, বরং শক্ত চোখে আয়াজের দিকে তাকায়। এত কাছ থেকে আয়াজের সে এত রাগে কখনোই ফুটিয়ে দেখার সুযোগ পায়নি। আজ প্রথমবার নোটিশ করার আয়োজনে ভ্রু এক পাশ শার্প আইব্রো সিল করা, যা তার আগে ফেসটাকে আরো ডেঞ্জারাস লুক দিচ্ছে। কপালে এসে পড়েছে মেটস অ্যাপ কোটের হর্স স্টাইলের কয়েকটা বাধ্য চোল। তার গভীর চোখ দুটোতে দাও দাও করে আগুন জ্বলছে। ইয়ানাতের এই ভয়হীন বেল্ট আর কন্ট্রোল আয়াজকে শান্ত করার বদলে আরো ট্রিগার করে দেয়। সাধারণ তার চোখের দিকে তাকিয়ে বলার সাহস নেই, আর এই মেয়েটা কিনা বিন্দুমাত্র না কেঁপে তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। সে দাঁতে দাঁত চেপে একদম ডেডলি গলায় ফিসফিস করে বলে, তোমার কিসের এত পাওয়ার? হ্যাঁ, এত ইগো, এত অ্যাটিটিউড, এত জেদ ঠিক কিসের ভিত্তিতে দেখাও তুমি? ইনায়াতের ঠোঁটের কোণে একটা আওয়ান সাইডের ডেভিলিটি স্মাইল ফুটে ওঠে। পরিস্থিতি ভয়ঙ্কর রূপ দেখেও সে একদম রিল্যাক্সে অনাসক্ত গলায় জবাব দেয়, আমার তেজ, আমার জেদ, আমার ইগো, এগুলো আমার পাওয়ার। আয়াজ আয়াজ ক্ষিপ্ত হয়ে হিস করে ওঠে, শ্যাট আপ! আমাকে তোমার মতো ফালতু ইগো দেখানোর ট্রাই করো না, খবরদার। ইয়ানাত এক ফোঁটাও না দমে আয়াজের চোখে সে জ্বলন্ত আগুনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার ইগো কারো বাপের কেনা পার্টি নয়। আমি কাকে দেখাবো আর কাক থেকে লুকাবো, দ্যাটস টোটালি মাই বিজনেস মাইন্ডেড। আয়াজের হাতের মুঠো এবার আরো শক্ত হয়। ইয়ানাতের নাজুক কবজিটা প্রায় পিষে ফেলের মতো ধরে এসেছে। তাচ্ছিল্য এর বাঁকা হাসি হেসে বলে, নিজেকে খুব কুল ভাবো তাই না? আমার মতো একজন রয়্যাল ব্যাট জোল, তোমার মতো এক সাধারণ সেভলাইট মেয়ে কপালে, তাও তোমার মতো বিন্দুমাত্র গেটফুলনেস নেই। নো, একদমই নেই। আয়াজ কয়েক সেকেন্ড সাইলেন্ট থাকে। সে এক্সপেরিয়েন্স করেছিল ইয়ানাত হয়তো আরো তর্ক করবে, নিজের পজিশন ডিফেন্ড করার চেষ্টা করবে। সত্যি বলতে সে চাইছে ইয়ানাত তার সাথে আরো কথা বলুক, ফাইট ব্যাক করুক, তাকে চ্যালেঞ্জ করুক, কিন্তু নিজে এই উইডার্স চাওয়াটা আর নিজেও রিয়েলাইজ করতে পারে না। ইয়ানাত এবার নিজের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য জোরে মোচড় দেয়, কিন্তু আয়াজের হাতের মুঠো আরো টাইট হয়ে বসে। স্টপ! হাত নাড়াচাড়া করবে না, আমার কথা এখনো ফিনিশ হয়নি। ইয়ানাত ব্যঙ্গ করে বলে, কারো সাথে কথা বলতে হলে তার হাত এভাবে ফিজিক্যালি চেপে ধরতে নয়। এটা কি আপনাদের রয়্যাল প্রোটোকল নাকি? ইয়ে হাইনোস, তুমি কি আমার রয়্যালিটিকে ইনস্টাইনিং করার ট্র্যাক করেছো? ইয়ানাত বাঁকা হেসে, অবশ্য না, কারণ যা মানুষের তুচ্ছ বিষয় নিয়ে অপমান করে তারা পার্সোনালিটি লেস, আর আমি অত্যন্ত অনত ওই চিপস করাতে পারি না। কথাটা ডিরেক্টলি তীরের মতো বিঁধে যায় আয়াজের অহংকারে। সে চাপা স্থেডলি গলায় বলে,
তুমি কি কথাটা ঘুরিয়ে আমাকে ফেললে যে আমার পার্সোনালিটি নেই? আমি আপনাকে ডিরেক্টলি বলতে যাব কেন? আমি তো স্পষ্টই বলেছি আমি কাঁধে মিল করেছি। এখন আপনি যদি নিজের থেকে ওই কাতারে গিয়ে পড়েন তাহলে আপনিও তাই। সিম্পল বলে ইয়ানাত আয়েজের হাতে নিজের অন্য হাত দিয়ে চেপে ধরে সরিয়ে দেওয়ালে চেষ্টা করে। এবার হাতটা ছাড়লে বেটার হয়, কিন্তু আয়াজ হাত ধরে রাখে, জেদে বসে, আগের মতোই শক্ত করে ধরে রাখে। ছাড়বো না যতক্ষণ আমার যতক্ষণ না আমার কথা শেষ হয়। ইয়ানাতের মনে এবার তীব্র ইচ্ছে হয় আয়াজের সেনসিটিভ জায়গায় এটা সজোরে কিল মেরে নিজেকে এই অস্বস্তিকর অবস্থা থেকে ছাড়িয়ে নিতে। কিন্তু সে নিজের ইমোশন শক্ত হাতে কন্ট্রোল করে। বেশি ফিজিক্যাল স্ট্রং দেখালে আয়াজ ডাউট করবে। আয়া আয়াজ বাইরে থেকে নিজেকে যতটা এক আরোগেন্ট ও ইম্পলসিভ হিসেবে শো করে, ভেতরে ভেতরে সে কতটা ম্যানিপুলেটেড আর ডিপ অ্যান্টার ফিট তা ইয়ানা খুব ভালো করে টের পায়। তাই ইয়ানাত ফিজিক্যাল ফাইল থামিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। ফাইন, বলুন আর কি কি পয়েন্ট বাকি আছে আপনার? আজ এইবার ইয়ানাতের চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। তার গলায় স্বর হঠাৎ করে সমস্ত রাগ আর অ্যাগ্রেশন সরিয়ে একদম সিরিয়াস, রহস্যময় আর ইন্টেন্স হয়ে যায়। তোমার বাবা ঠিক কি মেটিনে তোমাকে সাথে বিয়ে দিয়েছে? আর আসল গেম প্ল্যানটা কি সেটা আমাকে বলো। ইয়ানাত আয়াজের চোখের দিকে তাকায় বলে, ট্রাস্ট করবেন না? বলো আমি করব। ইয়ানাত ধীরে কিন্তু ফর্ম গলায় বলে, দ্যাটস ট্রুথ ইজ আমি সত্যি জানি না তিনি কি স্বার্থ এ বিয়ে দিয়েছেন, তবে কোনো না কোনো হিডেন মেটিভ অবশ্যই আছে। মিস্টার র্যাবন ইভান তো আর নিজের কোনো সেন্সিটিভ রিজন ছাড়া এক পাও ফেলে না। আয়াজ কথাটা শুনে নিজের কুচকানো ভুজরা আরো তীক্ষ্ণ করে বলে, তোমার এই ওভারটেক ড্রামা এবার বন্ধ করো। আর তোমাকে এক্সট্রাক্ট সত্যিটা বলো। ইয়ানাত কোনো তাড়াহুড়া করে না, একটা দীর্ঘশ্বাস ছেড়ে অনুভূতি শূন্য ভঙ্গিতে বলে, আপনাকে তো আগেই বলেছি বিশ্বাস করবেন না, তারপরে অযথা কষ্ট দিলেন। কথাটা বলে ইয়ানাত একটা হেঁচকা টানে ওর শক্ত মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চায়। কিন্তু আয়াস এত সহজে ছাড়ার পাত্র নয়। সে হাত তো ছাড়েই না, উল্টো আরো ডমিনেটিং ভঙ্গিতে আরো শক্ত করে ইয়ানাতে নিজের দিকে টেনে নেয়। ইয়ানাত বিন্দু ও রিঅ্যাক্ট করে না, রেগেও যায় না, শুধু তার চোখের দৃষ্টি ফুটে ওঠে আন্ত আন্তঃশুদ্ধ বৃষ্টিটা বরফের মতো ঠান্ডা গলায় সে বলে, আপনি যদি আমার এই হাতখানা এত পছন্দ হয়ে থাকে জাস্ট একবার বলুন, আমি হাতটা শরীর থেকে আলাদা করে দিয়ে দিচ্ছি আপনাকে। আপনি বরং সেটা এভাবে ধরে রাখুন। ইয়ানাথের এমন সাইকোপ্যাথীয় উত্তর শুনে আয়াজ চট করে ওর হাত ছেড়ে দেয়। তার ইগোতে মারাত্মক আঘাত লাগে। তাচ্ছিল্য ভরা গলায় সে বলে, গ্রেট, এখন নিজের হাতে স্পেশালি স্যানিটাইজ করে করতে হবে আমাকে। তোমার মতো স্টুপিড মেয়ের হাত ধরেছি বলে। ইয়ানাত ওর কথাটাকে জাস্ট বাতাসে উড়িয়ে দিয়ে অন্যদিকে তাকায়। নিজের ব্ল্যাক ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে আনলক করতে করতে অবজ্ঞা সুরে সামনে যেতে যেতে বলে, ড্রামা কোনো শেষ নেই, একদম ফ্রিতে টপ নাও ওয়েব সিরিজ দেখতে পাচ্ছি। আয়াস পেছন থেকে তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, হোয়াট ডিড ইউ জাস্ট সে? ইয়ানাত প্রশ্ন শুনেও না শোনার ভান করে। সে নিজের ফোন স্ক্রল করতে করতে সোজা ব্যালকনির দিকে চলে যায়। আয়াজ খুব ভালো করে বুঝতে পারছে যে ইয়ানাত এনায়াত ইচ্ছে করে তাকে ইগনোর করছে। তার চল শক্ত হয়ে আসে। এই মেয়েটা আসল কি? হু নোজ। পরের দিন ভার্সিটি অ্যাডমিটোরিয়াম স্টাইলে ক্লাসরুম। ইনায়াত নিজের সিটের পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আর ক্লাসের সামনে দাঁড়িয়ে লেকচারার দিচ্ছে স্বয়ং আয়াজ। তার মাঝে প্রতিশোধ নেওয়ার স্পিনহার কাজ করেছে আজ। ক্লাসের মাঝখানে সে ইনায়াতের একের পর এক এমন সব আউট অফ সিলেবাস আর কমপ্লেক্স প্রশ্ন করেছে যা ইনায়াতের সাধ্যে একেবারে বাইরে। ইনায়াত ওর কোনো এক্সকিউজ না দিয়ে স্টোকার বলে দিচ্ছে, পারবো না স্যার। কেন পারবে না? পারবো না, তাই পারবো না। আই অ্যাম সরি স্যার। আর এই স্পর্ধা শান্তিস্বরূপ সে তাকে পুরনো
30 মিনিট ক্লাস জুড়ে দাঁড় করিয়ে রেখেছে, সাথে ধরিয়ে দিয়েছে 7টা ফাপ টাফ আর লেথিং অ্যাসাইনমেন্ট করে আনার জন্য। ইনাইয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। আয়াজের চোখে একটা ব্ল্যাক ফ্রেম স্টাইলিং গ্লাস, পরনে একটা গাঢ় নীল রঙের সিম ফিট শার্ট আর অফ ফেয়ারিট কালারের প্যান্ট। লোকটাকে দেখতে মারাত্মক কুল আর অ্যারোগ্রেন্ট লাগছে, কিন্তু ওই লোকটা যে ভেতরে ভেতরে কত বড় একটা ডেভিল সেটা ইনায়াত ছাড়া আর কেউই বা জানে। অথচ ভার্সিটির মেজরিটি ফিমেল স্টুডেন্টের ফার্স্ট ক্লাস হয়ে বসে আছে সে। ইনায়াতের তো তার দিকে তাকাতেও লিটারেটি বমি আসে। সে আসলেই বোঝে না মেয়েটা সব টপিক মান দেয় মাঝে কি এমন পায় যে একেবারে হামলে পড়ে। আয়াজ হঠাৎ পড়া থামিয়ে মার্কটার হাতে ঘুরিয়ে ইনায়াতের দিকে পয়েন্ট করে প্রশ্ন করে, হে ইউ, এতক্ষণ এক্সট্রলি কি বিষয়ে আলোচনা দিলাম বলো তো? আয়াজ ভেবেছিল ইনায়াত পাজলক হয়ে যাবে, সবার সামনে হিউমিলিয়েট হবে, কিন্তু সে অত্যন্ত নিখুঁত আর কনফিডেন্সলি পুরো টপিকটা এক নিঃশ্বাসে এক্সপ্লেইন করে দেয়। ওকে শান্তি দিয়ে এতক্ষণ আয়াজের ভেতরটা বেশ একটা স্যাটিস্টিক শান্তি কাজ করেছিল, কিন্তু ওর পারফেক্ট অনায়াস শুনে ওর ইগোতে আবারও আঁচড় লাগে। ভেতরে ভেতরে অশান্তি আগুন জ্বলে ওঠে। ক্লাস টাইম ওভার, স্টুডেন্টরা বের হতে শুরু করে আর ইনায়াত বেস্ট ফ্লোর এলিজা ক্লাসে আসে। তাই সে একা একাই নিজের ব্যাগটা গুছিয়ে করিডোরে পেঁচিয়ে মেইন গেটের দিকে এগোয়। গেটের সামনে আসতেই হঠাৎ হয়ে যায় ওর এক সিনিয়রের সাথে। ছেলেটাকে দেখলে ইনাতের চরম বিরক্তি লাগে, একটা চিপ ভাইব আসে ওর কাছ থেকে। তারপরে সোশ্যাল কার্টেন্স মেনটেন করে ইনায়াত ওর কথাই উত্তর দেয়। ক্যাজুয়াল কিছু কথাবার্তা চলে থাকলে ওদের মাঝে, ঠিক এমন সময় আয়াস নিজের বিলাসবহুল স্পেস করার নিয়ে ওদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা সজোরে ব্রেক কষে। টায়ারের তীক্ষ্ণ শব্দে সবাই সেদিকে তাকায়। এরপর মুহূর্ত সেই স্পিড বাড়িয়ে চলে যায়। তবে যাওয়ার সময় গাড়ি কালো গ্লাস ভেদ করে তার শিকারীর দৃশ্য স্থির ছিল ইনায়াতের ওপর। ইনায়াত এসব পাত্তা না দিয়ে ধীরে ধীরে কাঁধে ব্যাগটা ঠিক করে ভার্সিটি থেকে বেরিয়ে আসে। ওদিকে আয়াজ কিছুদূর এগিয়ে রাস্তা ফাঁকা দেখে গাড়িটা সাইড করে থামিয়ে অপেক্ষা করে থাকে। তার উদ্দেশ্য ইনায়াতকে লিফট দেওয়া নয়, বরং ওই সিনিয়রের সাথে ওর ইকুয়ালিটিটা কি সেটা বোঝার চেষ্টা করা। আয়াজের ভেতরে কেমন যেন একটা চাপা জ্বালান্ত রাগ কাজ করছে। যতই হোক মেয়েটা লিগালি তার ওয়াইফ, তার মিসেসের সাথে অন্য কোনো থার্ড ক্লাস ছেলে কেন এভাবে হেসে কথা বলবে? পরক্ষণই আর সে স্টিয়ারিং হুইলের সজোরে ঘুষি মেরে নিজেকে সামলে নেয়। ড্যামিট, ভাবুক কথা তাতে আমার কি, আই ডোন্ট কেয়ার। সাইড মিররে চোখ পড়তে সে দেখতে পায় ইনায়াত হেঁটে হেঁটে বেশ কিছুটা কাছাকাছি চলে এসেছে। সে ভেতর থেকে গাড়ি প্যাসেঞ্জার সিটে দরজাটা খুলে দিয়ে অত্যন্ত কম কমালিন্ডিন আর অথরিটিবিন টেনে বলে, গাড়িতে এসো। ইনায়াত গাড়ি খোলা দরজার দিকে একবার তাকায়, তারপর ঠাস করে দরজাটা আটকে দিয়ে একটা শান্ত অথচ তাচ্ছিল্য ভরা হাসি হাসে। রয়্যালদের পাশে কামনায় মানায় না স্যার, আর আপনার এই গাড়িতে ওঠার কোনো ইচ্ছে আমার নেই। কথাটা বাতাসে জাস্ট ছুড়ে দিয়ে ইনায়াত ঘুরে দাঁড়ায়। নিজের কনফিডেন্স পদক্ষেপ একা সামলে দিকে হাতটা ধরে সে। আয়াজের মতো একজন মানুষের একই গাড়িতে যাওয়ার ইন্টারেস্ট, মুড বা রুচি কোনোটাই তার নেই। লাইফে এ পর্যায়ে এসে এসব শান্ত ইমোশনাল ড্রামা টলারেট করার মতো টাইম আর এনার্জি কোনোটাই ওর ওয়েস্ট করতে রাজি নয়। মাথার ভেতর এখন শুধু নেক্সট মুভ নিয়ে প্রফেশনাল ক্যালকুলেশন। কারেন্ট কেসটা অলরেডি সলভ, আগামী থেকে স্পেশাল ইন্টেলিজেন্ট এম MI6 এর তার নাধিব এর এলিজার নতুন জয়েন্ট। আজ হেডকোয়ার্টারের ফাইল রিপোর্টিং সাবমিট করে রানিং প্রজেক্টটা পুরোপুরি ক্লোজ চ্যাপ্টার করতে হবে। এরপর নেক্সট কি ডেডলি মিশন আসা হয় তার কমান্ডার আন্ডারে কাজ করতে হয়ে ব্রেনের ভেতরে চলা এর হাই ডেল্টা
থাইসের মাঝখানে অন্য কোনো ইউলেজেস জিনিসের স্পেস নেই। সত্যি বলতে আয়াজের ওই সব ফাওসাও কথা তার ব্রেইনের কোনো ইমপ্যাক্ট ফেলে না। ইয়ানাত এতটাই ফোকাস যে সে মাঝে মধ্যে তো ভুলে যায় আয়াজ নামে এই পার্সনটা অন পেপার আর লিগ্যাল হাজবেন্ড। অন্যদিকে ইনায়াতের এই আইস ইগনোরেন্স আয়াজের মেন ইগোতে একদম পয়েন্ট ব্ল্যাক রেজেনহীন। ওর এমন অবজ্ঞা তীক্ষ্ণ স্ট্যান্ডার্ডে ফিট করে রাগে ব্লাইন্ড হয়ে আসে আয়াজ। অপমানে তার পুরো শরীর কাঁপতে থাকে। রাফলি গাড়ি ইঞ্জিন স্টার্ট দেয় আয়াজ। ইঞ্জিনের গর্জের সাথে তার ভেতরে ডার্কনেস জেগে ওঠে। তার চোখের দৃষ্টি এখন পিওর স্ট্রং স্ট্যাংশন আর সাইকোপ্যাথিক জেদ। উইডেনশিপের ভেতর দিয়ে সামনে হেঁটে যাওয়ার ইনায়াতের ফিগারের দিকে তাকিয়ে তার টার্গেট ফিট হয়ে যায়। গাড়িটা ডিরেক্ট এলিজারেট এর ইনায়াতের শরীরের ওপর দিয়ে ড্রাইভ করা। আজ এই আর্জেন্ট মেয়েটাকে কবরে না পাঠাতে পর্যন্ত ভেতরে প্রতিহিংসা আগুন কিছুতে শান্ত হয় না। পুরো লাইফে কেউ তাকে এত হিউমিলেট করার সাহস দেখায়নি। প্রতিনিয়ত যতটা অ্যাটিটিউড আর ইগোনেন্স ইয়ানা তাকে দেখিয়ে চলেছে। স্টিয়ারিংয়ের হুইলটা এত শক্ত হাতে গ্রিড করে যে আয়াজের হাতে রক্তগুলো রগগুলো স্পষ্ট হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করে ওঠে, গেম ওভার ইয়ানাত। আজ হতে যাচ্ছে তোমার লাইফের লাস্ট ডে। কে গাড়ি চালায় পিষে ফেলা এক ইচ্ছে কয়েক মুহূর্তে আগের আয়াজকে গ্রাস করলেও লাস্ট মোমেন্টে নিজেকে সামলে নেয় সে। দুজনের পথে বেঁকে যায় দুদিকে। ঘাড়ির কাটা এখন ঠিক 6টা। সন্ধ্যা নেমেছে। আজ বাড়িতে এক গ্র্যান্ড ফ্যামিলির পার্টির আয়োজন। ইনায়তকে সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তবে আয়োজনের ওয়াইফ হিসেবে নয়, জাস্ট একজন নর্মাল গেস্ট হিসেবে। তবে আজকের এই পার্টি কেবলই একটা গেট টুগেদার নয়, ইনায়াতের জন্য এটা একটা হাই রিস্ক মিশন। আজ এই পার্টিতে উপস্থিত হবে ক্লেমবোর নামের এক বিজনেস টাইকুন, যার সার্টিফিকেটের আড়ালে লুকিয়ে আছে এক কুখ্যাত নারীর পাচারকারী। জয়েন্টলি পরপরই ইনায়াত, নাভিদ আর এলি এর কিল্টকে ধরার অ্যাসাইনমেন্ট পেয়েছে। অবশ্য সাথে সিনিয়র অফিসারও আছে। তারা পুরো মিশন গ্রাইন্ড আর লিফট করবে। পার্টিতে যাওয়ার জিরো ইন্টারেস্ট ইনায়াতের, কিন্তু ডিউটি তো করতেই হবে। গায়ে একটা ওভারসাইজ জার্সি জড়িয়ে সে আনমনে রুম পায়চারি করছে। অন্যদিকে আয়াজ রেডি হচ্ছে নিজের পার্সোনাল চেঞ্জিং রুমে। রায়ান বিংগ্রিনস তার রেডি হওয়ার জন্য 100 জন মেইডের প্রয়োজন। পরিচালকরা সবকিছু নিখুঁতভাবে এগিয়ে দিচ্ছে। ফাইনাল টস শেষ। আয়াজ যখন চেঞ্জিং রুম থেকে বেরোলো, মেয়েটা সাইডলি রুম থেকে বেরিয়ে যায়। ইনায়াত জাস্ট এক পলক তাকায় আয়াজের দিকে। আর আলওয়েজ তার পরনে হাই ক্লাস রয়্যাল অ্যাটায়ার। এক সেকেন্ড ফ্যাকশন টাইম দেখে ইনায়াত চোখ নামিয়ে নেয়। ইনায়াতকে এখনো আনরেডি দেখে আয়াজ ভ্রু কুঁচকে ফেলে। কিছুটা ইরিটেটলি টেনে বলে ওঠে, হে ইউ, তুমি রেডি হবে না? ইনায়াত খুব শকড। এটা রিপ্লাই দেয় না হবে। কখন হবে? 6:30 বাজে, 7টায় পার্টি স্টার্ট। আমার চিন্তা আপনার না করলেও আই থিঙ্ক হবে। কথাটা ছুড়ে দিয়ে ইনায়াত নিজের ড্রেসিংয়ের রুমের দিকে পা বাড়ায়। একবারও সে পেছনে ফিরে তাকায় না। তাকালে হয়তো দেখতে পেত আয়াজের চোখে জ্বলতে থাকা একটা ডেডলি ক্ষিপ্ত দৃষ্টি। পার্টি স্টার্ট হয়ে যায় একে একে। ইনভাইট গেস্টরা উপস্থিত হচ্ছে। নাভিদও ইনভাইট ছিল। সে এলিজাকে নিয়ে ফেক গার্লফ্রেন্ড বানিয়ে বেশ স্মার্টিং পার্টিতে এক্সটিন নিয়েছে। ক্রাউড এরিয়া ইনায়াত ধীরে পায়ে এসে দাঁড়ায় গার্ডের এক কর্নার। কারো স্পটলাইট সে না এলো। আজের শার্টটা ঠিকই আটকে যায় তার উপরে। সেখানে পার্টির অন্য মেয়েদের পরনে গ্ল্যামার্স আর শার্ট ড্রেস। সেখানে ইনায়াতের গায়ে জড়ানো একটা ব্ল্যাক লং স্টেলিংয়ের কুর্তির সাথে হর্সিল অয়েল লেগ পাজরে আর কাঁধে সাদা নেটের দোপাট্টা। তার লালচে কালো চুলগুলো অনায়াসের অবস্থার পিঠের ওপর ছড়িয়ে দিয়েছে। রোবট মেয়েটাকে আজ এক অদ্ভুত সফট ভাইট আর মায়া ঘিরে রেখেছে। হাতে ধরা ওয়াইনের গ্লাস আলতো চুমু দিয়ে আয়াজ
কিন্তু তার সাইড আই লুক এক মুহূর্তের জন্য সরে না ইনায়াতের ওপর থেকে। কেমন যেন একটা ঘুরে তাকিয়ে থাকে সে। ঠিক তখনই ওর বেস্ট ফ্রেন্ড থিওর এসে দাঁড়ায় পাশে। আয়াজের এমন রোম্যান্টিক স্টিয়ারিং দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, কি দেখেছিস ওভাবে? আয়াজের ঠোঁট থেকে আনমনে বেরিয়ে আসে, হুঁ। থিও তো রীতিমতো শকড। তুই এই দুনিয়ার বুক হুর কোথায় পেলি? থিওর এই সারপ্রাইজিং রিয়াকশনে আয়াজের ঘোর কেটে যায়। মুহূর্তে নিজের কন্ট্রোল করে নিয়ে হালকা হেসে সে ক্যাজুয়াল টেনে বলে, আরে না, নাথিং। সামনে চল কথাটা বলেই থিওর কাঁধে হাত রেখে সে সামনে এগিয়ে নেয়। কিন্তু ব্রেইন সিগন্যাল না দিলে ওই এক আদম্য ইচ্ছে তার ঘাড়ে যেন আপনা আপনি টান নেয় ইনায়াতের দিকে। আয়ার মনে আয়াজ মনে মনে নিজেকে প্রশ্ন করে বসে, হর্স রং উইথ মি? কি হচ্ছে আমার সাথে? ইনায়াত ধীরে পায়ে এগিয়ে যায় নাভিদ আর এলিজার দিকে গিয়ে খুব শান্তপণে ঠোঁটের কোণে মেকি হাসি ধরে রেখে সে ফিসফিস করে জিজ্ঞেস করে, কিরে ক্লিন্ট এসেছে কি? এলিজা স্প্যানিয়েল গ্লাসে চুমুক দেওয়ার ভান করে ছোট করে মাথা নাড়ে, হাঁ। নাভিদ তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে পরিস্থিতি একবার মেপে নেয়। তারপর নিচু স্বরে কিন্তু বেশ কাঠখান্ডা গলায় বলে, একটু পরে ওরা প্রাইভেট লাউঞ্জে লাউঞ্জের মিটিংয়ে বসবে। ডিল ফাইনাল করবে। তুই শুধু পুরো ব্যাপারটা নিখুঁতভাবে রেকর্ড করে নিস। নো মিস্টেক। ইয়ানাথ ইয়ানাথ আলতো করে নিজের হাত কানে দোলাতে হাত বোলায়। এটি শিকন কোনো এক্সপ্লেসিভ গহনা গয়না নয়, হাই অ্যান্ড টেকনোলজিতে মোড়ানো নিখুঁত একটি স্পাইন গ্যান্ডেজ। সে স্থির হেসে বলে, রিল্যাক্স, আমি অডিও জুয়েলারি রেকর্ড একদম পারফেক্ট সেট করে নিয়েছি। দে ওয়েন্ট ইভেন নো হোয়াট হিট দেম। নাভি সন্তুষ্ট হয়ে বলে, ওকে, আমরা তাহলে ক্লায়েন্টদের সাথে মিশে মিশে অন্যদিকে মুভ করেছি। তুই এদিকে চোখ রাখ। ইয়ানাথ হালকা মাথা নাড়ায়, ওকে। নাভিদ আর এলিজা ভিড়ের মাঝে মিলিয়ে যেতেই ইয়ানাথ সামনের দিকে পা বাড়ায়। তার অল্প দূরে আওয়াজ দাঁড়িয়ে আছে, হাতে স্কিনার গ্লাস। চারপাশে এলির অতিথিদের সাথে ক্যাজুয়াল কনভার্সনের ব্যস্ত সে। ইনায়াত সচেতনভাবে তাকে ইগনোর করে সামনে এগোতে যাবে। ঠিক তখনই আয়াজের কাজিন এরিক এসে ওর পথ আটকায়। ঠোঁটে একটা চামড়ির প্রফুল হাসি বুঝিয়ে এরির হাত বাড়িয়ে দেয়। এক্সকিউজ মি, আমরা একটা গেম খেলেছি, তুমি কি আমার পার্টনার হবে? আনফর্চুনেটলি সবারই ফিমেল পার্টনার আছে, শুধু আমরাই নেই। এমনিতেও চারপাশে সবাই সাসপেন্সফুল পরিবেশ, তার উপর এরিকের এই অযাচিত অফার। ইনায়াতের খুব বিরক্ত লাগে, তবুও কপালে ভাঁজ লুকিয়ে সে কৃত্রিম জড়তা নিয়ে জিজ্ঞেস করে, কিসের গেম? এরিক বেশ এক্সট্রেসিন হয়ে বলে, আরে মিস্টার কিনেন আর ওনার ওয়াইফ একটা স্পেশাল সাইকোলজিক্যাল গেম ডিজাইন করেছে। আমরা জাস্ট রিয়েল লাইফে সেটা ট্রাই করব। কিংডম নামটা কানে যেতেই ইয়ানাতের ভাবনা এক ক্লিক করে। এই তো সুযোগ, সরাসরি কিন্ডরের সাইকেলের ইনপুট করা। এটাই তো মোক্ষম সময়। সে ধীরে ধীরে এরিকের দিকে হাত বাড়ায়, কিন্তু এরিকের হাতে স্পর্শ করার আগেই ঘটে যাওয়া নাটকীয় ঘটার চিলের মতো সো মেরে কেউ একজন ইয়ানাতের হাতখানা নিজের শক্ত উন্মুক্ত মুঠে বন্দি করে নেয়। সে আর কেউ না, সে আয়াজ। আয়াজ এরিকের দিকে তাকিয়ে বেশ ক্যাজুয়াল টেনে বলে, আমিও তো খেলবো এরিক, কিন্তু আমার পার্টনার পাবো কই? ও তো আমার ওয়াইফ, ওকে আমি নিয়ে যাই। বেচারা এরিক হতভম্ব হয়ে স্ট্যাটুর মতো দাঁড়িয়ে থাকে। কি হলো এটা? এদিকে আয়াজ ইয়ানার হাত শক্ত করে ধরে সামনে এগোতে থাকে। ইয়ানাতের এমনিতেও মেজাজ খারাপ, তার উপর আয়াজের এই ওভার পজেসিভ ড্রামা। আর আয়াজের দিকে একটা তীক্ষ্ণ শীতল দৃষ্টি নিক্ষেপ করে হিস করে ওঠে, আমার হাত ধরেছে কেন আপনি? ছাড়ুন। আয়াজ চারদিকে আর চোখে এবার তাক দেখে নিয়ে অত্যন্ত নির্ভীক ভঙ্গিকার জবাব দেয়, কেন? আমি ধরলে কোনো প্রবলেম নাকি? ইয়ানাথ নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য লোকচক্ষু আড়ালে সর্বশক্তি প্রয়োগ করে বলে, হ্যাঁ, অফকোর্স প্রবলেম। আয়াস এবার একটু ঝুঁকে আসে আর তার গলার স্বর আরো নিচু কিন্তু ধারালো। আমি ধরলে প্রবলেম, আর আমার ভাই ধরলে
কোনো প্রবলেম নেই বা হোয়াটস আর লজিক। এখন চুপচাপ আমার সাথে চলো, এখানে কোনো সিন ক্রিয়েট করো না। ইনায়েতের তীব্র ইচ্ছে করছে আয়াজের সে সিনবনের একটা সলিড কিক মারতে, কিন্তু এখন ইমোশনালি চেয়ে লজিক আর প্রফেশনালি জম বেশি জরুরি। কিন্ডালের কাছাকাছি পৌঁছানো নোট প্রাইম টার্গেট। তার সেই রাগটা জোরে করে গিলে ফেলে। আয়াজ ওকে নিয়ে একটা রাউন্ড টেবিলের পাশাপাশি দুটো ভেলভেট চেয়ারে বসে পড়ে। ততক্ষণে গেম ওভার। তবুও সে ইনায়াতের হাত ছাড়লো না, বরং তাকে নিয়েই বসেই রইল। টেবিলের ঠিক অপর পাশে বসা কিন্ডল লোকটা চোখ মুখে এক ধরনের ধ্রুবতারা। সে এক নজর ইনায়ার দিকে তাকিয়ে আয়াজকে প্রশ্ন করে, প্রিন্স ইনি কে? আগে তো কখনো দেখিনি। আয়াজ এক পলক ইনায়াদের দিকে তাকায়, তারপর কিন্ডরের দিকে ফিরে উদাসীনভাবে বলে, তেমন কেউ না। আমার অফিসের একজন স্টাফ, বেশ সিনিয়র আর কাজেও ভালো। তাই খেলায় তাকে পার্টনার হিসেবে নিয়ে এলাম। এসে তো দেখি গেম ওভার। আয়াজের এমন চমৎকার অবনামার্কর কথা ইয়ানাত কি বিন্দুমাত্র রিয়াক্ট করলো না। এই ইনসাইট তার কাছে এখন ম্যাটার করে না। তার ফোকাস এখন অন্যখানে। সে বরং কেন্দ্রের দিকে তাকিয়ে একটা প্রফেশনাল মেপে রাখা মুচকি হাসি দেয়, আর চোখের কোণে চারপাশটা স্ক্রল করতে থাকে। নাভিদ আর এলিয়া গেল কই? এই দুটোকে আরেক যন্ত্রণা। ইনায়াতের এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখে আয়াজ মনে মনে বেশ অবাক হয়। এ মেয়ে কি শিওর একটা রোবট? ওর হাজবেন্ড সবার সামনে ওকে জাস্ট স্টাফ বলে পরিচয় করাচ্ছে, আর ওর কোনো পাত্তা নেই। হঠাৎ আয়াজ ইয়ানাতের কানের খুব কাছে ঝুঁকে এসে আয়াজের দামি টম ফ্রেড পারফিউম আর ওর শরীরে একটা বুনো ঘ্রাম তীব্রভাবে ধাক্কা মেরে ইয়ানাতের নাকে। আয়াজ ফিসফিসে করে বলে, এদিকে ওদিকে না তাকিয়ে টেবিলে যা বসে আছেন তার দিকেই ফোকাস করো। ইয়ানাত এবার আয়াজের কাঁধে আঙুল দিয়ে আলতো ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। তারপর চাপা স্বরে তীক্ষ্ণ কণ্ঠে বলে, ওদের সামনে তো আমাকে অফিসে স্টাফ বানালেন, এখন বস হয়ে স্টাফের ওপর এভাবে ঢলে পড়ছেন কেন? একটু ডিস্টেন্স মেইনটেইন করুন মিস্টার আওয়াজ, নয়তো মানুষ সন্দেহ করবে। আয়াজ ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলে, করলে করুক, আমার এসবের কিচ্ছু যায় আসে না। ইয়ানাত দাঁতে দাঁত চেপে বলে, কিন্তু আমার খুব বিরক্তি লাগছে। আপনি একটু সরুন। আমার সাথে এতটা ক্লোজ হওয়ার কোনো দরকার নেই। আপনার এই সস্তা ড্রামা আমার অসহ্য লাগে। আয়াজ বাধ্য হয়ে কিছুটা সরে বসে, তবে তার চোয়াল শক্ত হয়ে আসে। মনে মনে সে ঠিক করে রাখে, রুম থেকে ফিরে হিসেবে করা গণ্ডায় চুকানো হবে। এই অহংকারী মেয়েটাকে আজ বুঝিয়ে ছাড়বে। এত বড় সাহস আমাকে অপমান করা। তার ডান কানে হীরের দুলটা মৃত আলো একবার ঝিলমিল করে ওঠে। ঠোঁটের কোণে ফিটে ওঠে একটা প্রশস্ত ওয়ান সাইড টেবিলের স্টাইল। মনে মনে ও এক ভয়ার্থক প্রতিজ্ঞা করে, আজই তোমার কেল্লা ফাতে করা হবে মিস্টার কিল্ডন। যা হারার এখন এখন হেসে নাও। দ্য গেম হ্যাজ জাস্ট বিগার। খুব সিক আমি, যার জন্য গল্প দিতে পারি নাই। কেমন হয়েছে বলতে অনেক যন্ত্রণা নিয়ে লেখাটা ঠিক 10টায়। ওয়াশরুমের দরজা ঠেলে বেরিয়ে আসে ইয়ানাত। সারাদিনে ক্লান্তি পানি উষ্ণ ধারা ধুয়ে গেল। আজ তার মনটা বেশ ফুরফুরে। ভেতরে প্রশান্তি কাজ করছে। কিল্ডানের যাবতীয় কুকীর্তি বেশ কিছু অকথ্য ভিডিও প্রমাণ সে আজই সিনিয়রের হাতে তুলে দিয়েছে। আগামীকালের সকালটা কিল্ডারের জন্য একটা দুঃখ স্বপ্ন হতে যাচ্ছে। সবার সামনে তাকে পুরোপুরি এক্সপ্রেস করা হবে, এই চিন্তায় ইনায়াতের ঠোঁটের কোণে এক চিলেতে তৃপ্তির হাসি এনে দেয়। কিন্তু রুমে পা রাখতে সে তৃপ্তির রেশ নিমেষেই উঠে যায়। চোখে চোখ রেখে এক কোণে রাখা সোফাটার দিকে। পুরো সোফাটা পানি ভিজে একেবারে ঝুপথুপ হয়ে আছে। পানি চুইয়ে পড়েছে ফ্লোরে, আর ঠিক পাশে পকেটে হাত গুজে অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আয়াজ। পরিস্থিতি বুঝতে ইয়ানাতের এক মুহূর্তেও লাগলো না। আয়াজের এই ভান ধরা চেহারার পিছনে যে শয়তানি লুকিয়ে আছে তা তার কাছে দিনের আলোর মতো স্পষ্ট। ইয়ানা ধীরে মেপে মেপে ফেলে পায়ে সোফার দিকে এগিয়ে যায়। তার চেহারা বিন্দুর আগে বহিঃপ্রকাশ নেই, বরং শীতলতা, শান্ত অথচ বরফের মতো ঠান্ডা গলায় সে প্রশ্ন করে, সোফায় এত
পানি এলো কোথা থেকে? আয়াজ ভিনো গা ছাড়া ভাবে যেন কিছুই হয়নি এমন একটা ভান করে কাঁধ ঝাঁকায়। অত্যন্ত অবলীয় মিথ্যে বলে, আর বলো না, আমি বসে আছি, বসে পানি খাচ্ছিলাম। হঠাৎ হাত ফসকে গ্লাসটা পড়ে। কি আর করার? ইয়ারাত এক পলক তীক্ষ্ণ চোখে আয়াজের দিকে তাকায়। এই মিথ্যেটা এতই হাস্যকর যে তার রাগ হওয়ার বদলে প্রচণ্ড বিরক্ত লাগছে। এসব ছেলে মানুষে তাকে ক্লান্ত করে, তবুও সে নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে কোনো রকম তর্ক না বাড়িয়ে একদম ছোট করে শুধু বলে, ও। ইয়ানাতের এই নিষ্পৃষ্ট উত্তর শুনে আয়াজের তো রীতিমতো ভীমরতি খাওয়ার জোগায়। এই মেয়ে কি আসলেই পাগল? সে তো চেয়েছিল ইয়ানাতকে রাগিয়ে দিতে, শাস্তি দিতে, অথচ উল্টো আয়াজের নিজেই যেন নিজের পাত্তা ফাঁদে আটকে শায়েস্তা হয়ে যাচ্ছে। ইয়ানাত এবার আয়াজের চোখের দিকে সরাসরি তাকায়, তার কণ্ঠস্বর এবার আরো তীক্ষ্ণ। আপনি তো বেশ জ্ঞানী গুণী মানুষ, এবার আপনি আপনার মেধা খাটিয়ে ঠিক করুন আমি কোথায় ঘুমাবো। যেহেতু সোফায় আপনি নিজের হাতে স্পষ্ট করেছেন। আয়াজ কিছুক্ষণ চুপ করে থাকে, পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সে একটু ভাবে। তারপর ঠোঁটের কোণ এক চিলেতে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, ওকে, এখন যখন সিদ্ধান্ত আমার উপরই ছেড়ে দিলেন, তাহলে চলো বেডেই ঘুমাই। বিশাল খাট, তুমি এক পাশে থাকো আর আমি অন্য পাশে। ডিল। কিছুক্ষণ পর ঘরের আলো স্নিগ্ধ হয়ে আছে, বিশাল বিছানা, দুজনে শুয়ে আছে। এক পাশে আওয়াজ আর অন্য পাশে অন্য একবারে শেষ প্রান্তে ইয়ানাত। ইয়ানাত প্রথম এই প্রস্তাবে আপত্তি করলেও শেষমেশে যুক্তির কাছে হার মেনেছে, কারণ সে খুব ভালো করে জানে আওয়াজ যতই হেনত করুক না কেন, সে অন্তত তার সুযোগ নেওয়ার কোনো হীন চেষ্টা করবে না। আওয়াজের পরনে শুধু একটা সিম্পল শার্ট, তার পুরুষালী পারফেক্ট শরীরের ওপর অংশ সম্পূর্ণ অনাবৃত। সে উবু হয়ে হাত পা ছড়িয়ে একেবারে বেসামাল ভঙ্গিতে শুয়ে আছে। ঘুমানোর সময় তার এই এক অদ্ভুত আর ছন্নছাড়া অভ্যেস, কিন্তু ইয়ানাতের ভেতরে প্রচণ্ড অস্বস্তি কাজ করছে। যতই তাদের মধ্যে একটা নীরব বোঝাপড়া থাকুক, সে একজন নারী। তার আওয়াজ তার ঠিক পাশে এভাবে নির্লজ্জের মতো প্রায় অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছে। ইয়ানাত বাধ্য হয়ে একটা ভারী কাঁথা নিয়ে নিজেকে গলা অবধি ভালো করে ঢেকে একদম আশ্রিত হয়ে সোজা স্টিয়ারিং এর দিকে তাকিয়ে শুয়ে থাকে। তার শ্বাস প্রশ্বাস ও একটু ভারী হয়ে আসছে। ইয়ানা তো আষ্টতা আওয়াজের নজর এড়ায় না। সে ঘাড় ঘুরিয়ে এক হাত মাথার নিচে দিয়ে ইয়ানাতের দিকে তাকিয়ে একটু খোঁচা দেওয়ার সুরে জিজ্ঞেস করে, কি হলো? এভাবে কাঠের পুতুলের মতো শুয়ে আছো কেন? ঘুমাচ্ছ না কেন? ইয়ানা চোখ না নামিয়ে দৃষ্টি স্টিয়ারিংয়ে স্থির রেখে অত্যন্ত কাঠখোন্ডায় গলায় উত্তর দেয়, আপনি এভাবে অর্ধনগ্ন হয়ে শুয়ে আছেন, এই অবস্থায় আমার অস্বস্তি হচ্ছে। কথাটা শেষ শোনা মাত্রই আয়াজের ঠোঁটে এক শয়তানের হাসি ফুটে ওঠে। অন্ধকারের মধ্যে সেই হাসি ঝলক টের পাওয়া যায়। সে দুষ্টুমি আর উস্কানিমূলক সুরে বলে ওঠে, তাই নাকি? তোমাকে আরো একটু অস্বস্তিতে ফেলতে তুমি চাইলে আমার শার্টটাও সরিয়ে শার্টটাও সরিয়ে দিতে পারি, কি বলো? কথাটা শেষ না হতেই ইয়ানাত স্প্রিংয়ের মতো এক লাফে বিছানা থেকে উঠে বসে, আর চোখ মুখে বিরক্ত আর ক্ষোভে মিশে। দ্বিতীয় কোনো বাক্য ব্যয় না করেই আয়াজের দিকে আর একবারও না তাকিয়ে সে নিজের বালিশ আর কাঁথাটা টেনে নেয়। তারপর গটগট করে হেঁটে গিয়ে সোজা সেই ভিড়ে স্যাঁতসেঁতে সাফেদের উপর পড়ে। বিছানার একা শুয়ে আয়াজ তো রীতিমতো থমথম খেয়ে যায়। সে শূন্য দৃষ্টিতে ভিজে সোফায় শুয়ে থাকা ইয়ানাদের দিকে তাকিয়ে থাকে। সে তো একটু মজা করেছিল, পরিস্থিতিটা হালকা করতে চেয়েছিল, আর তাতে মেয়েটা এমন ফায়ার হয়ে গেল। নিজের রসিকতা এখন নিজেই বোকা বনে গেছে আয়াজ। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ইশকের নিকা চলবে।